নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনাদের মধ্যে অনেকেই গল্প শোনার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাদের অনেক উদ্বুদ্ধ করে কাজটিকে আরও ভালোভাবে করার জন্যে। আজ আপনি শুনতে চলেছেন লেখক সুনির্মল বসুর কলমে দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার ডিটেকটিভ গল্প কিউটের ছোবল। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও। বিভিন্ন চরিত্রে অরূপ, থিয়ল, ঋদ্ধি ও আমি লিও। তবে আর দেরি না করে আসুন শুনে নেওয়া যাক আজকের আমাদের বিশেষ নিবেদন, সুনির্মল বসুর কলমে কিউটের ছোবল। কলকাতার মুক্ত বায়ু সেবন সমিতি প্রতি বছর ছুটির সময় স্কুলের ছেলেদের নিয়ে নানা জায়গায় দেশ ভ্রমণে বার হয়। এতে তাদের শরীর ও মনের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়। আনন্দের সঙ্গে জ্ঞান লাভও হয় প্রচুর। দার্জিলিং, পুরী, ওয়ালটেয়ার, মধুপুর, যোশীধি প্রভৃতি অনেক শহরেই তারা প্রতি বছর ভ্রমণ করে বিশিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে। এবার পুজোর সময় এই রকম একদল ছাত্র উৎসাহী শিক্ষাব্রতী তারা কিশোর রায়ের সঙ্গে বিন্ধ্যাচল পাহাড়ে বেড়াতে এসেছে। তারা কিশোরবাবু যেমনই আমোদে তেমনি উৎসাহী আর সাহসী। ছেলেরাও এইরকম একজন অভিভাবক পেয়ে যেন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। তিনি একাধারে ছেলেদের শিক্ষক আর বন্ধু। বিন্ধ্যাচল থেকে কিছু দূরে ঝর্ণার কাছাকাছি একটা ডাক বাংলোতে তারা এসে আজ কয়দিন হলো তাদের সাময়িক আড্ডা গেড়েছে। এদিককার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। তারা কিশোরবাবু তার লম্বা হাজারি খাতাখানা নিয়ে একে একে নাম ডাকা শেষ করলেন। সব ছেলেরাই হাজির, শুধু সুব্রত এখনো উপস্থিত হয়নি। আচ্ছা, কোথায় গেল সুব্রত, তোমরা কেউ জানো? তারা কিশোরবাবুর প্রশ্ন শুনে অনিল বললে, বিকেলবেলা তাকে দেখেছিলাম, একটা ছিপ নিয়ে নদীর দিকে যাচ্ছে। তারপর থেকে আর কই তাকে দেখছি না। তারা কিশোরবাবুর মুখটা যেন গম্ভীর হয়ে গেল। কপাল কুঁচকে তিনি খানিকক্ষণ বাইরের ঝাপসা বনটার দিকে তাকিয়ে আবার বললেন, তাই তো, এই অজানা অঞ্চলে এতক্ষণ সে বাইরে আছে। এটা একটা উদ্বেগের কথা হয়ে উঠল যে নদীর ওপারেই ভীষণ জঙ্গল, তাই তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারা কিশোরবাবু চাকর লক্ষ্মণের নাম ধরে ডাকলেন। লক্ষ্মণ পাশের ঘরে বাতি সাফ করছিল। ডাক শুনে এক প্রকার দৌড়ে এলো। বিন্ধ্যাচল অঞ্চলেই তার বাড়ি। তারা কিশোরবাবু নানা প্রশ্নে সেই অঞ্চল সম্বন্ধে তার কাছ থেকে নানা খুঁটিনাটি খবর জানতে লাগলেন। লক্ষ্মণের থেকে তিনি জানলেন, নদীর ওপারের জঙ্গলে সাধারণত কোনো লোক যায় না। স্থানীয় লোকের বিশ্বাস ওই জঙ্গলে কোনো অপদেবতা বাস করে। কেউ সেখানে ঢুকলে সহজে বেরিয়ে আসতেও পারে না। অপদেবতার একটা জীর্ণ মন্দির আছে। সেই মন্দিরের কাছে যদি কেউ দৈবাত গিয়ে পড়ে তার আর রক্ষে নেই। কতকগুলো পোষা কেউটে সাপ আছে অপদেবতার। অবাঞ্ছিত লোক দেখলেই তারা বিদ্যুতের মতো তেড়ে আসে। তাদের ছোবল অতি মারাত্মক। মোট কথা, সেখান থেকে কেউ জীবন্ত ফিরে আসতে পারে না। রাত্রি ক্রমে গভীর হয়ে উঠল। সুব্রত এখনো ফেরেনি। সমস্ত ছেলেদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। তারা কিশোরবাবু রীতিমতো দুশ্চিন্তায় শঙ্কিত হয়ে উঠলেন। তার দায়িত্ব তো কম নয়। পরের ছেলেদের অভিভাবক হয়ে এসেছেন তিনি। তাদের বিপদ আপদের জন্য অপবাদ রুটবে তারই নামে। দায়ী হবেন তিনি। এই জংলা অঞ্চলে এইভাবে তিনি ছেলেদের উৎসাহ আর ভরসা দিয়ে নিয়ে এসেছেন। সুব্রত যদি কোনো বাস্তবিক বিপদে পড়ে থাকে, তারই এখন একমাত্র ও প্রধান কর্তব্য হল তার খোঁজ করা। তারা কিশোরবাবু উত্তেজিত হয়ে কিছুক্ষণ বাইরের বারান্দায় পায়চারি করলেন। তারপর ছেলেদের উদ্দেশ্য করে বললেন, আমার ধারণা ছিল সুব্রত হয়তো এর মধ্যে ফিরে আসবে, কিন্তু এখনো যখন ফিরল না তখন আমার বিশেষ সন্দেহ হচ্ছে। হয়তো সে কোনো রকমের বিপদে পড়েছে, কোনো রকমে
ওপারের জঙ্গলে গিয়ে পড়েছে। হয় পথ ভুল করেছে, নয়তো কোনো বুনো জন্তু। তারা কিশোরবাবু কথাটা আর শেষ করতে পারলেন না। মনে হলো হঠাৎ যেন তার বাকরুদ্ধ হয়ে গেল। ধূপ করে তিনি টুলের উপর বসে পড়লেন। তারপর খানিকক্ষণ কি যেন একটা চিন্তা করে বললেন, এসো তো অজয় শঙ্কর আমার সঙ্গে। নদীর ধারটা ভালো করে একটু খোঁজ করা দরকার। অন্যান্য ছেলেদের তিনি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়তে বললেন, তোমরা সুব্রতর জন্য চিন্তা করো না। যদি সে বাস্তবিক কোনো বিপদে পড়ে থাকে, আমরা যথাসম্ভব তার উদ্ধারের চেষ্টা করব। ছেলেদের মধ্যে অজয় আর শঙ্কর একটু বয়সে বড়। তাদের স্বাস্থ্যও যেমন অটুট, মনের বলও তেমনি অসীম। তারা কিশোরবাবু এই দুটি ছেলেকে ভীষণ ভালোবাসেন। তাদের শক্তি ও সাহসের পরিচয় তিনি বহুবার পেয়েছেন। লক্ষ্মণ আগে আগে লণ্ঠন নিয়ে চলেছে, পিছনে চলেছেন তারা কিশোরবাবু, অজয় আর শঙ্কর। মেঠো এবড়ো খেবড়ো পথ, আশেপাশে ছোট ছোট ঝোপ, তাতে জ্বলছে হাজার জোনাকির মিটমিটে বাতি। মানুষের সাড়া পেয়ে দু একটা খেক শিয়াল সুরসুর করে ঝোপের পাশে গা ঢাকা দিল। দু একটা বনো জংলা পাখি গাছের ডালে বসে ডানা ঝটপট করছে। হঠাৎ লণ্ঠনের আলো দেখে তারা উড়ে আর একটা দূরের গাছে গিয়ে বসল। দূর বনে ফেউ ডাকছে। একটা কাল প্যাঁচা হঠাৎ বিটকেল একটা আওয়াজ করে ডেকে উঠল। চারিধারে বিশ্রী রকম একটা অস্বস্তিকর আবহাওয়া। দিনের বেলা এই পথে ছেলের দল অনেকবার এসেছে। অজয় আর শঙ্করের কাছেও এই পথ অপরিচিত নয়, কিন্তু দিনের আলো মাখা অপূর্ব সুন্দর মাঠ ও পথ রাত্রের অন্ধকারে যেন কোনো মায়াবীর জাদুকাঠির স্পর্শে রহস্যময় পুতুলে জায়গায় পরিণত হয়েছে। যে পথে দিনের বেলা তাদের দলের সবচেয়ে ছোট ছেলে কল্যাণও একা একা বুনো ফুল তুলতে আর ভেরেন্ডার আঠা দিয়ে বুদবুদ ওড়াতে আসে, সেই পথে এই অন্ধকার রাত্রে শঙ্কর আর অজয়ের মতো সাহসী ছেলেরও গাটা ছমছম করে উঠেছে। সত্যি সুব্রতটা কি আহাম্মক? নইলে সন্ধ্যার পর কখনো কি এই ভয়াবহ জায়গায় একা থাকতে হয়? ওই যে ঝোপের পাশে সাদা মতো একটা কি দেখা যাচ্ছে, সুব্রত নয় তো? ওই যে বাঁ পাশের চ্যাটালো পাতাওয়ালা ঝোপটার পাশে। অজয়ের বুকটা আনন্দে যেন টিপ টিপ করে উঠল। নিশ্চয়ই ও সুব্রত। উল্লাসে উৎফুল্ল হয়ে সে চিৎকার করে বলল, সুব্রত, সুব্রত! ততক্ষণে লণ্ঠনের আলোটা গিয়ে ঝোপের ধারে পৌঁছেছে। অজয় নিরাশ হয়ে গেল। তার চিৎকার শুনে সাদা একটা ছাগল চার পা তুলে লাফাতে লাফাতে মাঠের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অজয়ের মন থেকে সুব্রতের মিলন সম্ভাবনা যেন নিরাশার কালো আধার সাগরে মিলিয়ে গেল। ছোট্ট পাহাড়ি নদী, সাদা বালুর একপাশ দিয়ে কালো জলের স্রোত তীর তীর করে বেয়ে চলেছে। বর্ষার সময়ে জল একুল উকুল ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অন্য সময় জল খুবই সামান্য, হেঁটেই অনায়াসেই পার হয়ে যাওয়া যায়। এক ধারে কয়েকটা পাথরের ফাঁকে খানিকটা জল জমে আছে। কাল ওই জলা জায়গাটা থেকে সুব্রত কয়েকটা মাছ ধরে এনেছিল, ছোট পুঁটি জাতীয় মাছ। আজও অনিলের কথায় জানা গেল সে এই দিকেই ছিপ নিয়ে এসেছে। নদীর ওপারে থমথমে অন্ধকার, আকাশের কালো রঙের সঙ্গে বনের রং একাকার হয়ে মিলে গেছে। তবুও তীরের কাছে কয়েকটা উঁচু শাল গাছ দৈত্যের মতো দাঁড়িয়ে তাদের অস্তিত্ব জানাচ্ছে। ঝিরঝিরে বাতাসে সেই অদৃশ্য বনজগতের মর্মরধ্বনি মনোজগতে একটা অপূর্ব বিস্ময় সৃষ্টি করেছে। তারা কিশোরবাবু সঙ্গে টর্চ এনেছিলেন। সেই বন্ধ জলা জায়গাটার উপরে আলো ফেলে তিনি প্রশ্ন করলেন, তোমরা বলতে চাও সুব্রত এইখানেই মাছ ধরতে এসেছিল? শঙ্কর উত্তর দিল, সেই রকমই তো মনে হয়। কাল আমরা যখন নদীর তীরে চড়ুইভাতি করছিলাম, তখন সে চটপট এই জায়গা থেকে কয়েকটা বেশ তাজা মাছ ধরেছিল। অজয় বললে, নিশ্চয়ই আজও এই দিকেই এসেছে। অনিল নিজের চোখে দেখেছে সুব্রতকে ছিপ নিয়ে এইদিকে আসতে। লক্ষ্মণ লণ্ঠের আলোটা আরো উস্কে দিয়ে একটা পাথরের পাশে ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলো। তারপর চিৎকার করে বলে উঠল, বাবু বাবু, এই দেখুন এই দেখুন!
শঙ্কর এক লাফে তার কাছে ছুটে গেল। তারপর উদ্দীপনার সঙ্গে বলে উঠল, মাস্টার মশাই, এই দেখুন একটা ছিপ। হ্যাঁ, বলিস কি ভাই শঙ্কর? বলতে বলতে অজয়ও রুদ্ধশ্বাসে সেখানে এসে হাজির হলো। তারাকিশোর বাবু হাতে করে ছিপটা তুলে নিলেন। লণ্ঠনের আলোতে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দেখে বললেন, এটা সুব্রত ছিপ হতে পারে। লক্ষ্মণ বললে, হ্যাঁ বাবু, এটা সুব্রত বাবুরই ছিপ। এই দেখুন, ছিপের আগায় এই লাল সুতো বাঁধা আছে। এই লাল সুতোটা কালকে তিনি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। বড়ই তাজ্জব ব্যাপার বোধ হচ্ছে। তারাকিশোর বাবু আরো গম্ভীর হয়ে উঠলেন। ছিপটা পড়ে রইল, অথচ ছেলেটা গেল কোথায়? লক্ষ্মণ হঠাৎ সেই জলের মধ্যে নেমে পড়ল। তার সন্দেহ হয়েছে হয়তো সুব্রত কোনো রকমে জলের মধ্যে পড়ে গিয়ে থাকবে। চারিধারে পাথরের ঘেরাটো, মাঝখানে কতটা জল জমে আছে তা বলা যায় না। যদি কোনো রকমে পা হড়কে সুব্রত পড়ে গিয়ে থাকে। কিন্তু লক্ষ্মণের আন্দাজটা কাজে লাগল না। সারা জলা জায়গাটার কোথাও এক হাঁটুর বেশি জল নেই। লক্ষ্মণ জলে নামা মাত্রই কয়েকটা ব্যাঙ লাফিয়ে একদিক থেকে আরেক দিকে চলে গেল। তবুও লক্ষ্মণ হাতড়ে হাতড়ে জলার চারিধারটা খুঁজল। নিচে কতকগুলো আগাছার জঙ্গলে তার পা আটকে যেতে লাগলো, কিন্তু সুব্রতর ডুবন্ত শরীরের কোনো অংশ তার পায়ে ঠেকল না। লক্ষ্মণ আবার উপরে উঠে এলো। তারাকিশোরবাবু অজয় আর শঙ্করকে নিয়ে আশেপাশের কতকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু সুব্রতর কোনো খোঁজই পাওয়া গেল না। এক ছিপ ছাড়া আর কোনো চিহ্ন চোখেই পড়ল না। তারাকিশোরবাবু গলা ফাটিয়ে চিৎকার করে ডাকলেন, সুব্রত, সুব্রত! অজয় আর শঙ্কর একসঙ্গে চড়া গলায় চেঁচিয়ে বলল, সুব্রত, সুব্রত, সুব্রত! লক্ষ্মণ তার সাধ্যমতো উচ্চ কণ্ঠে ডাকতে লাগলো, সুব্রত বাবু, ও সুব্রত বাবু! অন্ধকারের নিঝুম রাত্রে ওপারের রহস্যময় জগৎ থেকে তাদের চিৎকারের প্রতিধ্বনি বিদ্রূপের মতো আবার তাদের কানে ফিরে এলো। নদীর ধারে আরও কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একরকম প্রায় নিরাশ হই তারাকিশোরবাবু অজয়, শঙ্কর আর লক্ষ্মণকে নিয়ে বাড়ি ফিরে এলেন। ভেবেছিলেন হয়তো বাড়ি গিয়ে দেখবেন সুব্রত এর মধ্যে হাজির হয়েছে। সুব্রত কিন্তু তখনও অনুপস্থিত। ছেলেদের মধ্যে যারা একটু অল্প বয়সী তারা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। বড়রা কেউ কেউ জেগে সুব্রত সম্বন্ধে নানা রকম আতঙ্ককর কল্পনা সৃষ্টি করছে। তাদের চোখে আর ঘুম নেই। তারাকিশোরবাবু চটপট কোনো রকমে রাত্রের খাওয়াটা সেরে নিয়ে ছেলেদেরকে বললেন, তোরা নিশ্চিন্তে ঘুমাও। আমার বিশ্বাস সুব্রত জঙ্গলের মধ্যে কোথাও পথ হারিয়ে আটকা পড়েছে। এখানকার থানার ইন্সপেক্টর বাবুর সঙ্গে আমার সম্প্রতি আলাপ হয়েছে। চমৎকার লোক তিনি। আমি তার কাছে গেলাম, আশা করি তার সাহায্য পেলে আমি রাত্রের মধ্যেই হয়তো সুব্রতকে খুঁজে বের করব। কয়েকজন বলিষ্ঠ কনস্টেবলকে আমরা সঙ্গে নেব। সঙ্গে আমাদের অস্ত্রশস্ত্র থাকবে। কাজেই যত বিপজ্জনক এলাকাতেই আমরা পড়ি না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাচ্ছি। তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আশা করি কালকের মধ্যেই সুব্রতর খোঁজ আমরা আনতে পারবো। শঙ্কর বললে, স্যার, আমার খুব ইচ্ছা করছে আপনার এই অভিযানে আমিও যোগদান করি। না 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 শঙ্কর, তা হতে পারে না। এই দলের মধ্যে তুমি আর অজয়ই হচ্ছ বয়সে সব থেকে বড়, অনেকটা মুরব্বী গোছে। আমার অবর্তমানে তোমরা এই দলটির তত্ত্বাবধান করবে। তোমাদের ভরসাতেই আমি নিশ্চিন্ত হয়ে আমার কর্তব্য পালন করতে পারবো। এই কথা বলে তারাকিশোরবাবু থানায় যাবার জন্য প্রস্তুত হলেন। অজয় আর শঙ্করের একান্ত ইচ্ছে ছিল তারাকিশোরবাবুর সঙ্গে তারা সুব্রতর খোঁজে যায়, কিন্তু তার যুক্তি শুনে মুখ ফুটে আর কিছু বলতে ভরসা পেলেন না। বাস্তবিকই তো তাই। তাদের দলের মধ্যে তারাই সব বিষয়ে শ্রেষ্ঠ, বয়সেও বড় আর সাহসও তাদের অনেক বেশি। কাজেই তারাও তারাকিশোরবাবুর সঙ্গে গেলে বাকি দলটি একেবারে নিরাশ্রয় হয়ে পড়বে। একজন মস্ত জমিদার হাওয়া পরিবর্তন করতে বিন্ধ্যাচলে এসে সপরিবারে বাস করছিলেন। কিছুদিন আগে তার বাড়িতে বড় রকম এক ডাকাতি হয়ে গেছেন। একটি ডাকাতও ধরা পড়েনি। বহুমূল্য হীরা জহরতের অলংকার চুরি গেছে তার বাড়ি থেকে। এই খবরটা শঙ্করদের দলের সকলেরই জানা। কাজেই ছেলেদের দল কেউ রাজি হলো না
যে শঙ্কর আর অজয় তাদের ছেড়ে সেই রাত্রে কোথাও যায়। সকলকে বিশেষভাবে সাবধানে থাকতে উপদেশ দিয়ে তারা কিশোরবাবু একটা টর্চ বাতি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন। ছেলের দল দরজা বন্ধ করে যে যার জায়গায় শুয়ে পড়ল। ছোট ছেলেরা আগেই ঘুমিয়ে পড়েছেন, বড়রাও একে একে ক্রমে ঘুমিয়ে পড়ল। বারান্দার একটা চৌকি পেতে লক্ষ্মণ ঘুমাবার ব্যবস্থা করতে লাগল। অজয় আর শঙ্করের চোখে ঘুম নেই। কলকাতায় সুব্রত তাদের এক পাড়াতেই থাকে, যদিও কিছুটা নিচের ক্লাসে পড়ে। বড় ভালো ছেলে ওই সুব্রত। তার চেহারাটিও যেমন সুন্দর, স্বভাবটিও তেমনি মিষ্টি। স্কুলের সবাই তাকে খুব ভালোবাসে। পাড়ায় ছেলে বুড়ো সকলেরই সে প্রিয়। হঠাৎ এই অজানা অঞ্চলে কোথায় অদৃশ্য হয়ে গেল সে। সে তো তাদের মতো অত ডান পিটে নয় যে একা একা জঙ্গলের ভিতর ঢুকে কোনো রোমাঞ্চের সন্ধানে যাবে। শঙ্করের পাশেই অজয় শুয়েছিল। ফিসফিস করে সে অজয়কে বলল, ভোর রাতে চলো, আমরা সুব্রত খোঁজে জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে পড়ি, তারপর যা হয় বড়াতে দেখা যাবে। কথাটা মন্দ বলনি ভাই শঙ্কর। উৎসাহিত হয়ে অজয় বললে, ছেলেদের ভাল লক্ষ্মণের উপর দিয়ে চলো আমার একটা নতুন অভিযান শুরু করি। সূর্য ওঠার অনেক আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। অন্যান্য ছেলেরা জেগে পড়লে আবার বাধা দেবে সবাই মিলে। শুধু লক্ষ্মণকে জানিয়ে গেলেই চলবে। পূব আকাশের প্রান্তে সবেমাত্র জেগেছে আলতা রঙের ছোপ। অন্ধকার আর নেই। দিনের আলো ফুটি ফুটি করছে। চারিধারে গাছে গাছে জেগে উঠেছে পাখির কল কোলাহল। তাদের কুজন আলাপে দিক দিগন্তর মুখর। মধ্যে মধ্যে বেয়ে চলেছে ঝিরঝিরে মিঠে হাওয়া। গাছের পাতায় পাতায় মর্মর ধ্বনি জেগে উঠছে সরসর মর্মর। তারা কিশোরবাবু সেই যে কাল রাত্রে বেরিয়ে গেছেন, এখনো পর্যন্ত ফেরেননি। সুব্রতরও কোনো খবর এখনো পর্যন্ত কেউ পায়নি। বড়ই রহস্যময় অদ্ভুত ব্যাপার। অজয় আর শঙ্কর ঘুম থেকে উঠে লক্ষ্মণের জিম্মায় ছেলেদের রেখে সোজা এসে হাজির সেই নদীর ধারে। তারা সুব্রতকে খুঁজে বার করবেই। জঙ্গলের ভিতর ঢুকতে হলে একেবারে খালি হাতে প্রবেশ করা উচিত নয়। তাই তারা সঙ্গে করে নিয়েছে দুটো বেশ বড় ধারালো ছোড়া। শঙ্কর বুদ্ধি করে একটা দেশলাইও সঙ্গে নিয়েছে। কি জানি, যদি কোনো বুনো জন্তু সামনে পড়ে। আগুনকে বাঘ পর্যন্ত ভয় করে। এছাড়া আর বিশেষ কিছু তারা নিতে পারেনি। নদীর ধারে গিয়ে অজয় আর শঙ্কর আবার সেই জলা জায়গাটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। তখন ভোরের আলোয় চারিধার বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্য উঠবার আর বেশি দেরি নেই। শঙ্কর বললে, দেখো ভাই অজয়, সুব্রত ছিপটা কাল এখানেই পড়েছিল। এখানে বসেই যে সে মাছ ধরেছিল সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। জলের মধ্যেই দেখো ছোট ছোট মাছ কিলিবিল করে খেলা করছে। অজয় বললে, তুমি মাছের খেলা দেখছো আর আমি দেখছি অন্য জিনিস। কি দেখছো ভাই অজয়? কৌতূহলের সঙ্গে প্রশ্ন করল শঙ্কর। আচ্ছা, সুব্রত সাধারণত কোন জুতোটা পরে বলো তো শঙ্কর? ওরা একজোড়া মেটে রঙের কেট জুতো আছে, তলায় ক্রেপসোল। এই দেখো, এই দিকে। এই বলে অজয় আঙুল দিয়ে একটা দাগ শঙ্করকে দেখালো। শঙ্কর ঝুঁকে পড়ে ভিজে বালির উপর বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তাই তো, জুতোর দাগ বলেই তো মনে হচ্ছে। ক্রেপসোলের ঢেউ তোলা দাগগুলি বেশ পরিষ্কারভাবেই ফুটে উঠেছে। এই যে পরপর অনেকগুলি দাগ। এই যে সুব্রতর জুতোর ছাপ, সে বিষয়ে আর ভুল নেই। দাগগুলি যেভাবে গভীর হয়ে ভিজে মাটিতে বসে গেছে, তাতে মনে হয় সে দৌড়ে এই দিকেই গেছে। আস্তে আস্তে কেউ হেঁটে গেলে এভাবে গভীর ছাপ পড়তে পারে না। অজয়ের যুক্তিতে শঙ্কর সায় দিয়ে বলল, মনে হচ্ছে সে যেন ভয় পেয়ে হঠাৎ ছিপটি ফেলে দৌড় লাগিয়েছে। ভয় পেয়ে বাড়ির দিকে না দৌড়ে সে হঠাৎ বিপরীত দিকে দৌড় লাগাবে কেন? দেখছো না, পায়ের ছাপগুলি নদীর ওপারের দিকে চলে গেছে। শঙ্করও এই কথাটার উত্তরে কি যে বলবে তা ভেবে পেল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে বললে, যাই হোক, এটা বেশ বোঝা যাচ্ছে যে সুব্রত নদীর ওপারের দিকে গেছে। পায়ের ছাপগুলি বেশ পরিষ্কার। এই দেখো, এক এক জায়গায় জুতোর সোলে যে রাবারের নাম লেখা কোম্পানির ছাপ আছে তাও পর্যন্ত উঠেছে। বেশ সুবিধাই হলো আমাদের। চলো, এই ছাপগুলি অনুসরণ করে আমরা হাঁটতে শুরু করি। হয়তো আমরা শীঘ্রই তার দেখা পেতে পারি।
পায়ের ছাপগুলো অনুসরণ করে অজয় আর শঙ্কর নদীর বালির উপর দিয়ে হাঁটতে আরম্ভ করল। নদীর এক পাশ দিয়ে ক্ষীণ জলের ধারা তিত্তির করে বয়ে চলেছে। জল অত্যন্ত কম, কোনো জায়গায় 1 হাঁটুর বেশি হবে না বোধ হয়। জল টলটলে পরিষ্কার, নিচের নুড়ি পাথরগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পূব দিগন্তের কোল ঘেঁষে আবির মাখা সূর্য সবেমাত্র উঠে দিয়েছে। তার কনক আলোর আভায় নদীর জল সোনালি রূপ ধারণ করেছে। নদীর খানিকটা ভাগে ঝিলমিল করছে যেন তরল সোনা। সুব্রতর পায়ের ছাপ এই পর্যন্ত এসে যেন মিলিয়ে গেছে। অজয় হঠাৎ বলে উঠল, দেখো শঙ্কর, এইখানে অনেকগুলি পায়ের ছাপ। এই দেখো জুতোর ছাপের আশেপাশে কতগুলি খালি পায়ের ছাপ। তাই তো দেখছি ভাই অজয়। বেশ মনোযোগের সঙ্গে ছাপগুলো পরীক্ষা করে দেখে শঙ্কর গম্ভীর স্বরে বলে উঠল, দেখে মনে হচ্ছে যেন এখানে বেশ খানিকটা ধস্তাধস্তি হয়েছে। খালি পায়ের ছাপগুলি বেশ বড় আর গভীর। আমারও তাই মনে হচ্ছে ভাই শঙ্কর। এই যে ব্যাপারটা ক্রমেই রহস্যময় বলে মনে হচ্ছে। তবে কি সুব্রতর সঙ্গে কারোর ধস্তাধস্তি হয়েছে এই জায়গায়? কেউ কি সুব্রতকে ধরে নিয়ে গেছে? কিন্তু কেন? কি উদ্দেশ্য তার? অজয় আর শঙ্কর এই রহস্যের সমাধান কিছুতেই আর করে উঠতে পারল না। তাদের মাথা যেন গুলিয়ে যেতে লাগল। নদীর জলের ধারে কতকগুলো ছোট বড় পাথরের স্তূপ হয়ে পড়েছিল। শঙ্কর কি যেন লক্ষ্য করে হঠাৎ সেই দিকে ছুটে গেল। তারপর অজয়কে ডেকে বলল, এই দেখো অজয়, একটা রুমাল। অজয়ও ততক্ষণ শঙ্করের কাছে এসে হাজির হয়েছে। হ্যাঁ, আরে এই যে রং মাখা একখানা রুমাল দেখছি। অজয়ের গলার স্বরে ফুটে উঠেছে পরম বিস্ময়ের ভাব। রং নয় ভাই অজয়, রক্ত। হ্যাঁ, রক্ত? হ্যাঁ, এই দেখো, রক্তের রং অনেকটা কালচে হয়ে এসেছে। রুমালটি দুজনে ভালো করে পরীক্ষা করে দেখল। একপাশে লাল সিল্কের সুতোয় লেখা আছে 2টি অক্ষর। এ তবে কার রুমাল ভাই শঙ্কর? নিশ্চয়ই সুব্রতর নয়? শঙ্কর বললে, হ্যাঁ, আমার মনে হচ্ছে এই রুমালের মালিক সুব্রত। এই দেখো, অক্ষর দুটির মধ্যে একটি লাল ফুটকি। এতে বেশ বোঝা যাচ্ছে সুব্রত রায়কে বাংলায় এইভাবে সংক্ষেপে লেখা হয়েছে, যেমনভাবে আমরা ইংরেজিতে সংক্ষিপ্ত নাম লিখি। সেটা খুবই সম্ভব, কিন্তু এ কি বিভৎস ব্যাপার! সুব্রত রুমালে এরকম রক্তের দাগ লাগলো কি করে? আমার মনে হয় কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে সুব্রত এই পাথরের উপর পড়ে জখম হয়েছে। এই রুমালে রক্ত মুছে এখানে ফেলে গেছে। অজয় কথাটা শুনে যেন শিউরে উঠল। বললে, ভাই শঙ্কর, আর দেরি করে কাজ নেই। চলো শিগগিরই একবার তোর উদ্ধারের চেষ্টায়। সুব্রত ছেলে মানুষ, না জানি কত বিপদের মধ্যেই সে পড়েছে। আমাদের সাধ্যমতো তার উদ্ধারের চেষ্টা করব। শঙ্কর বললে, আমরা দুজনে তাকে উদ্ধার করতে পারবো কিনা জানি না, তবে গোপন এই রহস্যময় ব্যাপারটির তথ্য যদি সংগ্রহ করতে পারি তবে পরে একটা হিল্লে করা যেতে পারে। তারা কিশোরবাবুরা নিশ্চয়ই নিশ্চিন্ত হয়ে বসে নেই। তারা থানার দলবল নিয়ে নিশ্চয়ই সুব্রত সন্ধানে বেরিয়েছেন। আমরা হয়তো তাদের সাহায্য করতে পারি। শঙ্করের কথায় বাধা দিয়ে হঠাৎ অজয় বলে উঠল, চুপ চুপ শঙ্কর, ওই দেখো নদীর ওপারে জঙ্গলের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে? একটা অস্ফুট গোঙানির শব্দ হাওয়ায় ভেসে আসছিল। অজয় আর শঙ্কর সবিস্ময়ে তাকিয়ে দেখল, দৈত্যের মতো প্রকাণ্ড একজন লোক লাঠিতে ভর দিয়ে বনের পথে চলেছে। তার পিঠের উপর পুটলির মতো বাঁধা একটি ছোট ছেলে। ছেলেটি যাতে চিৎকার করে কাঁদতে না পারে তার জন্য মুখটা বেশ শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। ছেলেটি প্রাণপণে চিৎকার করতে চেষ্টা করছে, কিন্তু সেই শক্ত বাঁধনের বাধা অতিক্রম করে সে চিৎকার বাইরে বেরোতে পারছে না। শুধু একটা গো গো আওয়াজ যেন বেরিয়ে আসছে। লোকটার কি কদাকার চেহারা! সারা গায়ে লাল আলখাল্লার মতো লম্বা পোশাক, মুখের আকার অতি বীভৎস। একটা চোখ যেন কানা মনে হচ্ছে, অপর চোখটা ধক করে জ্বলছে হিংস্র বাঘের মতো। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি। এ কি ব্যাপার ভাই শঙ্কর? প্রশ্ন করল অজয়। ব্যাপার যে অতি গুরুতর তাতে সন্দেহ নেই। আমাদের সবার প্রথম কর্তব্য হচ্ছে এই দৈত্যের হাত থেকে ছেলেটিকে মুক্ত করা। এই ছেলেটি কে? কেন এইভাবে ওকে বেঁধে নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই ধারণা করতে পারছি না। প্রথম ভেবেছিলাম ও সুব্রত, কিন্তু এখন দেখছি ওর বয়স আরও ঢের কম। বয়স 5-6 বছরের বেশি নয়। যাই হোক, চলো আমরা দুজন মিলে গিয়ে পিছন দিক থেকে লোকটাকে আক্রমণ করি।
আমাদের সঙ্গে ভালো ছোড়া আছে, বিপদ দেখলে সোজা চালিয়ে দেবো ওর বুকে। ব্যাটা শয়তানি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। আসতে ভাই অজয়, ও শুনতে পাবে আমাদের গলার স্বর। এসো, এক কাজ করা যাক, এখন চট করে জানতে দেওয়া যাবে না যে আমরা ওকে দেখতে পেয়েছি। চলো গোপনে ওকে অনুসরণ করি, হয়তো সুব্রত নিরুদ্দেশ রহস্য আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠতে পারে। ঠিক বলেছ শঙ্কর, আমারও তাই ধারণা। আমার মনে হচ্ছে সুব্রতকেও হয়তো এইভাবে চুরি করা হয়েছে এবং গোপনে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এর উদ্দেশ্য যাই হোক, আমার মনে হচ্ছে একটা সংঘবদ্ধ দল হয়তো এই ব্যাপারে জড়িত আছে। ওই যে লোকটা চলেছে গাছের আড়ালে আড়ালে। চলো অজয়, আমরা খুব গোপনে নিঃশব্দে ওকে অনুসরণ করি। আহা, পিঠে ছেলেটির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। কার দুধের বাচ্চাটাকে লোকটা এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে রাস্কেলটার মাথা ভেঙে দিই। না না অজয়, এখন নয়। তোমার মনে রাগটা এখন কোনো রকমে চেপে রাখো। আমরা শিগগিরই একটা বড় রকম রহস্যের সন্ধান পাবো বলে মনে হচ্ছে। তারপর হয়তো বাঙালি ছেলে যে ভীতু কাপুরুষ নয় তার পরিচয় দেওয়ার সুযোগ যথেষ্ট আমরা পাবো। এখন চলো তাড়াতাড়ি লোকটার পিছনে। ওই যা, কোথায় অদৃশ্য হয়ে গেল লোকটা। অজয় সামনের জঙ্গলে লোকটাকে আর দেখতে পেল না। এ কি জাদু মন্ত্র নাকি? কোথায় উবে গেল জলজান্ত লোকটা আমাদের চোখের সামনে থেকে? ওই যে একটা ডোবার আড়ালে বসে পড়েছে শয়তানটা। বোধহয় পথ চলতে চলতে হাঁপিয়ে পড়েছে, একটু বিশ্রাম করা দরকার। একটা ডোবার আড়ালে বসে লোকটা ট্যাঙ্ক থেকে কি যেন বের করে মুখে ফেলে দিল। অজয় বললে, হয়তো ব্যাটা আফিং খোর, ওই দেখো আফিং খাচ্ছে। আফিং টাফিং করছে, যাই হোক কিছু একটা খাচ্ছে। এইবার দেখো পরিষ্কার লোকটার মুখ দেখা যাচ্ছে। উফ, কি ভয়ানক লোকটার মুখ। ওই দেখো আবার এধারে ওধারে তাকাচ্ছে, সর্বদাই হুঁশিয়ার, পাছে কেউ দেখে ফেলে। আহা, ছেলেটি বোধ হয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বলতে বলতে ছেলেটির জন্য সহানুভূতিতে অজয়ের চোখ দুটো জলে ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণ বিশ্রাম করে লোকটি আবার উঠে পড়ল। তারপর নেড়ে চেড়ে ছেলেটিকে আবার পিঠের উপরে ফেলে জঙ্গলের পথ ধরল। শঙ্কর আর অজয় খুব গোপনে অতি সাবধানে গাছের আড়ালে আড়ালে চলল লোকটিকে অনুসরণ করে। জঙ্গল ক্রমেই গভীর হয়ে উঠছে। কোথাও পথ বেশি উঁচু, কোথাও ঢালু। পথ বললে ভুল হবে, কোনো পথই নেই এদিকে। শুধু সেই কদাকার লোকটা যেদিক দিয়ে চলেছে সেটিই হচ্ছে শঙ্করদের পথ। লোকটা ভারী ওস্তাদ, এই জংলা অঞ্চল দিয়ে বেশ নির্বিচারে কায়দা মাফিক এগিয়ে চলেছে। এই অঞ্চলটা যেন তার নখদর্পণে। সাধারণ মানুষ কখনো এইভাবে এগিয়ে যেতে পারে না। শঙ্কর আর অজয়ের তাকে অনুসরণ করতে বেশ বেগ পেতে হচ্ছে। গাছগাছড়ার মধ্যে দিয়ে, কাঁটা ঝোপের আড়াল দিয়ে, খানা ডোবা টপকিয়ে তাদের এগুতে হচ্ছে। পথ চলতে চলতে তাদের হাত পা ছড়ে যেতে লাগলো, কিন্তু তবু তারা বেপরোয়া, নির্ভীক। ফিসফিস করে শঙ্কর বলল, লোকটা ভয়ঙ্কর নেশাখোর। ওই দেখো আবার থেমে পড়ে ট্যাঙ্ক থেকে কি যেন বের করে মুখে দিল। আরে সর্বনাশ, এদিকে তাকায় যে, টের পেল নাকি আমাদের? শিগগির বসে পড়ো অজয় এই ঝোপটার পাশে। দুজনে টুপ করে একটা ঘন ঝোপের আড়ালে বসে আত্মগোপন করল। ধরা পড়ে গেলেই সর্বনাশ, সমস্ত কাজই তাদের পণ্ড হবে। ঝোপের আড়ালে বসে অজয় চাপা গলায় বললে, যদি একান্তই আমাদের দেখেই ফেলে লোকটা, তাহলে বাঘের মতো তেড়ে গিয়ে শয়তানটা টুটি টিপে ধরবো। যা বলেছ ভাই অজয়, লোকটাকে কাবু করতে আমাদের বেশি বেগ পেতে হবে না, কিন্তু এখন সেটা আমি চাই না। আমরা শুধু গোপনে ওর আড্ডাটা দেখতে চাই। আমার তো বেশ অনুমান হচ্ছে সুব্রত এইভাবেই বন্দী হয়ে আছে দুর্বৃত্তদের হাতে। এখন চলো আবার লোকটাকে অনুসরণ করি। কিন্তু কাকে অনুসরণ করবে? অজয় আর শঙ্কর ঝোপের আড়াল থেকে মুখ বার করে দেখে পাখি পালিয়েছে। ধারে কাছে আশেপাশে যেদিকে দৃষ্টি চলে কোথাও সেই শয়তান নেই। সর্বনাশ, কোথায় গেল লোকটা? আচ্ছা, ফাঁকি দিল তো আমাদের। এখন তবে উপায় কোন দিকে যাব আমরা? এ যে আমাদের সম্পূর্ণ অজানা জঙ্গল। কুছ পরোয়া নাই ভাই অজয়, যে ব্রত নিয়ে আমরা বেরিয়েছি তা অবশ্যই পালন করব আমরা। মিথ্যে ভয়ে নিরুৎসাহ হয়ে পড়লে আমরা কোনোদিনই কোনো বড় কাজ করতে পারবো না। না শঙ্কর, তুমি ভুল বুঝেছ। আমি মোটেই ভয় পাই না, বরং আমরা যে এক রোমাঞ্চকর অভিযানে চলেছি এ কথা ভাবতেই প্রাণ কানায় কানায় উৎসাহে ভরে উঠছে। সুব্রতকে আমরা খুঁজে বার করবই। শঙ্কর তার কথায় সায় দিয়ে বলে উঠল, আর এই ছেলেটিকেও আমরা উদ্ধার করব। আর
শঙ্করের মুখের কথা কেড়ে নিয়ে অজয় বলে উঠল, আর এই শয়তানের দলকে এমন শিক্ষা দেব যে চিরদিনের জন্য বাছাধনেরা টের পাবেন ঠেলা কাকে বলে। দাঁড়াও দাঁড়াও, একটা কাজ করা যাক ভাই অজয়। আমি একটা গাছে উঠে দেখি শয়তানটা গেল কোথায়। তুমি নিচে একটু অপেক্ষা করো। এই বলে শঙ্কর তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়ল। তারপর সেখান থেকে চেঁচিয়ে বললেন, কিছু দূরে একটা বড় মন্দির মতো বাড়ি দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। চারিধারে খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের চারিপাশে সব উঁচু উঁচু পাহাড়। শঙ্কর আবার নিচে নেমে এলো। অজয় প্রশ্ন করল, সেই শয়তানটার কোনো খোঁজ পেলে কি? চারিধারে তাকিয়ে যতদূর নজর চলে কোথাও সেই লোকটাকে দেখতে পেলাম না। কোথা দিয়ে যে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল তা টেরও পাওয়া গেল না। এখন চলো ওই বড় মন্দিরটার দিকে যাই আমরা। ওখানে কোন রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে কে জানে। কিছুটা পথ এগিয়ে যেতেই গাছপালার ফাঁকে জীর্ণ বাড়িটা অজয়দের চোখে পড়ল। অন্তত পুরানো ধরনের জীর্ণ ভাঙাচোরা মন্দির বলেই মনে হচ্ছে। একসময় হয়তো এখানে খুব ধুমধামের সঙ্গে পুজো হতো, কিন্তু এখন দেখলে প্রেতপুরী বলে মনে হয়। চারিধারে নিবিড় গাছপালা, গভীর স্তব্ধতা বিরাজ করছে চারিধারে। বুনো পাখির কোলাহল ছাড়া অন্য কারো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। শঙ্কর বললেন, অজয়, এই দেখো একটা চোরা পথের সন্ধান পেয়েছি ঘেঁষো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথটি আশেপাশের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ওই জীর্ণ বাড়িটার পাশ দিয়ে। চলো খুব সাবধানে এই পথে এগোনো যাক। অজয় বললেন, এই বিদঘুটে ভয়াবহ অঞ্চলে কোনো মানুষ বাস করতে পারে বলে আমার বিশ্বাস হয় না, কিন্তু অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ শঙ্কর তার মুখ চেপে ধরল। চুপ চুপ। পুরো বাড়িটার ভাঙা জানলার পাশ দিয়ে হঠাৎ একটা ছায়ামূর্তি সরে গেল। শঙ্কর তা দেখতে পেয়েছে। সে ফিসফিস করে বললেন, আমরা বোধহয় ধরা পড়ে গেছি ভাই অজয়। আর বোধহয় গোপনে কাজ হাসিল করা আমাদের সম্ভব হবে না। যাই হোক। অজয় বললে, বাস্তবিক যদি এই ছায়ামূর্তিটা আমাদের দেখে থাকে তবে হয়তো আমাদের অস্তিত্বটা জানাজানি হয়ে গেছে। কিন্তু কে এই লোকটা? লোকটা যে কে তা বলতে পারছি না, তবে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে যে সে এখানে বাস করছে না এটা বেশ বোঝা যায়। নিশ্চয়ই মন্দিরের কোনো পূজারী কি পুরোহিত হবে। এই জীর্ণ ফাটল ধরা মন্দিরে এই দুর্গম জঙ্গলে ভুতুরে আবহাওয়ার মধ্যে নিশ্চয়ই দেবতার পুজো হয় না। যদি হয়তো হয় ভূতের পুজো। ঠিক বলেছো ভাই শঙ্কর। এই জীর্ণ বাড়িটাকে অনায়াসে জন্তু জানোয়ারের আড্ডা বলে মনে হয় এখন। চারিধারে যেরকম ফাটল, তাতে বিষাক্ত সাপ। এই পর্যন্ত বলে অজয় হঠাৎ উফ বলে এক লাফ দিয়ে উঠল। শঙ্কর আতঙ্কে খানিকটা পিছিয়ে হটে গেল। প্রকাণ্ড একটা কালো রঙের সাপ তাদের সামনে সরাত করে এসে পিছলে পড়ল। উফ, আর একটু হলেই ছবল মেরেছিল আর কি। শঙ্কর বলল, কেউটে কাল কেউটে। উফ, দেখছো নাকি প্রকাণ্ড ফনাটা ওর। কেউটের হাতে প্রাণ দেওয়া বুদ্ধিমানের কাজ নয় ভাই শঙ্কর। চলো শিগগিরই অন্য পথ ধরি। কেউটেটা গেল কোথায়? বোধহয় জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়েছে। আবার আক্রমণ করতে পারে। ভারী হিংস্র জীব ওরা। জঙ্গলের মধ্যে খানিকটা ঘুরপাক খেতে খেতে অজয় আর শঙ্কর মন্দিরটার পিছন দিকে এসে হাজির হলো। ওই দিকটা অনেকটা পরিষ্কার। মন্দিরের সিঁড়িগুলো বেশ চওড়া, কিন্তু বড় বড় ফাটলে ভর্তি। সেই ফাটলের মধ্যে গজিয়েছে অশ্বত্থ গাছের চারা, আগাছা আর বুনো ঘাসের জঙ্গল। জীর্ণ মন্দিরটার আশেপাশে কতগুলো ছোট ছোট কুঠুরির মধ্যে টানা বারান্দা। শঙ্কর আর অজয় মন্দিরের চত্বরের কাছে একটা বড় গাছের গুঁড়ির আড়ালে এসে দাঁড়ালো। সহজে তারা ধরা দেবে না এই তাদের ইচ্ছা। গোপনে লক্ষ্য করবে কারা ওই মন্দিরের বাসিন্দা, কি উদ্দেশ্য নিয়ে তারা এখানে বাস করছে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করবে। ওই যে সেই কানা শয়তানটা। ফিসফিস করে অজয় বললে শঙ্করকে, এই লোকটাই সেই ছেলেটির মুখ বেঁধে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে আসছিল। ওই দেখো, একটা চোখ কেমন ধকধক করে জ্বলছে। লোকটাই সেই ছেলেটার মুখ বেঁধে জঙ্গলের মধ্যে নিয়ে আসছিল। অজয়ের মুখের কথা শেষ হতে না হতেই
তাদের পায়ের সামনে আছড়ে পড়ল আবার সেই সমস্ত কিউটে সাপটা বিদ্যুৎ গতিতে। চোখের নিমেষে অজয় গাছের গুঁড়ির পাশ থেকে এক লাফে চত্বরের উপরে এসে দাঁড়ালো। তার সঙ্গে সঙ্গে একটা দৈত্যের আকারের লোক কোথা থেকে ছুটে এসে তাকে পাঁজা কোলা করে তুলে মন্দিরের ভিতরে নিয়ে চলে গেল। এই মুহূর্তে একটা বিকট হাসি শোনা গেল। এইভাবে অতর্কিতে আক্রান্ত হয়ে অজয় প্রথম একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই লোকটার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যে রীতিমতো ধস্তাধস্তি জুড়ে দিল। শঙ্করও চুপ করে দাঁড়িয়ে নেই, সে সবেগে ছুটে গেল সেই দৈত্যের মতো লোকটার দিকে। দু চারটি ভালো ভালো জুজুৎসুর প্যাঁচ তার জানা ছিল। জুজুৎসুর একটা প্যাঁচ লাগাতেই লোকটা অজয়কে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। সেই অবসরে অজয় উঠে দাঁড়িয়েছে, আর বাক্য ব্যয় না করে পকেট থেকে ছোড়াখানা বের করে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়েছে। আবার আক্রমণ করলেই সেই শত্রুকে ছোড়ার আঘাত করবে। শঙ্কর বললে, অজয়, লোকটা আবার এক্ষুনি উঠে আমাদের আক্রমণ করতে চেষ্টা করবে, কাজেই কিছুতেই ওকে উঠতে দেওয়া যাবে না। যতবার উঠবে ততবারই আমি ওকে জুজুৎসুর প্যাচে মাটিতে শুইয়ে ফেলতে পারবো। বলতে বলতে সেই বিশালাকার লোকটা ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো, আর তাকে ভালো করে প্যাঁচ লাগাবার আগেই সে খপ করে বজ্র মুষ্টিতে শঙ্করের হাতখানা চেপে ধরল। সেই মুহূর্তে অজয় বিদ্যুৎ বেগে ছুটে এসে ছোড়াখানা সেই লোকটার কাঁধের উপরে বসিয়ে দিল। ফিনকে দিয়ে রক্ত ছুটল লোকটার হাত দিয়ে। সে একটা আর্তনাদ করে শঙ্করকে ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। শঙ্কর বলে উঠল, অজয়, এই সুযোগে শিগগির চলো, আমরা কোথাও আত্মগোপন করি। ওই দেখো, সিঁড়ি দিয়ে তরতরিয়ে নেমে আসছে সেই কানা শয়তানটা। উফ, একটা চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়ছে, সমস্ত মুখখানাতে ফুটে উঠছে একটা দানবীয় প্রতিহিংসার ছবি। শিগগিরই চলো, ওর ওই বিষাক্ত নজর থেকে পালিয়ে যাই। শঙ্কর আর অজয় ছুটে পালাতে গেল, কিন্তু পেরে উঠল না। দুটি দড়ির ফাঁস তাদের গলায় এমনভাবে আটকে গেল যে দম আটকায় আর কি। এই কি ব্যাপার হলো ভাই শঙ্কর? এ ওই কানা শয়তানটার কাজ। দূর থেকে দড়ির ফাঁস ছুড়ে আমাদের বেঁধে পালানোর পথ বন্ধ করে দিয়েছে। ওই দেখো, লোকটা কেমন বিটকেল হাসি হাসছে। কানা লোকটা ততক্ষণে চত্বরে এসে দাঁড়িয়েছে, তার হাতে দুটো লম্বা দড়ি। এই দড়ির ফাঁসি শঙ্করদের গলায়। চত্বরে এসে লোকটা বিশ্রী রকম মোটা কর্কশ গলায় ডাকল, ভাড্ড, ভাড্ড। ঘরের ভেতর থেকে একটা বেঁটে লোক বেরিয়ে এলো। কানা লোকটা তাকে যেন কি একটা বলল। সেই দড়ি দুটো নিয়ে একটা মোটা গাছের গুড়ির সঙ্গে অজয় আর শঙ্করকে আচ্ছা করে বেঁধে ফেললে। কানা লোকটা তখন সেই আহত লোকটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে তার ক্ষতটা পরীক্ষা করল। তারপরে ভাড্ডুকে ডেকে কি যেন একটা ইঙ্গিত করতেই ভাড্ডু জঙ্গল থেকে একটা পাতা শুদ্ধ ডাল ভেঙে আনলো। তারপর সেই পাতার রস ক্ষত জায়গায় দিয়ে পাতা দিয়ে ভালো করে আহত স্থানটা বেঁধে দিল। মনে হলো আহত লোকটা একটু যেন সুস্থ মনে করছেন। এই সব ব্যাপার হতে বেশি সময় লাগলো না। কানা লোকটা তারপর ফিসফিস করে ভাড্ডু আর সেই আহত লোকটার সঙ্গে কি যেন পরামর্শ করতে করতে সিঁড়ি বেয়ে মন্দিরের উপর উঠতে লাগলো। সেই আহত লোকটা মধ্যে মধ্যে ঘাড় ফিরিয়ে শঙ্কর আর অজয়ের দিকে বিদ্রূপের দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মনে হলো তারা অজয় আর শঙ্করকে কোনো গুরুতর সাজা দেবার মত্ত বাড়ছে। ভাই শঙ্কর, সুব্রতের খোঁজে এসে এ কোন দুর্বিপাকে পড়লাম। শঙ্কর বললে, ভয় পেও না অজয়, বাঙালি বুদ্ধিমান জীব বলে পৃথিবীতে বিখ্যাত। গায়ের জোরের চেয়ে বুদ্ধির ক্ষমতা অনেক বেশি। বিপদের সময় যারা বুদ্ধি হারায় না, তাদের বিপদ সহজেই কেটে যায়। লোকগুলো ঘরের ভেতর ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। মনে হলো তারা যেন কোনো গোপন পরামর্শ করবার মতলব করছে। এই ভয়ঙ্কর ফন্দিবাজ লোকগুলো কারা? দুর্গম জঙ্গলে এইভাবে এদের আত্মগোপন করে থাকার উদ্দেশ্যটাই বা কি? এই পোড়ো বাড়িটার মধ্যে পিঠে করে একটি ছেলেকে মুখ বেঁধে নিয়ে এলোই বা কেন সেই দুর্দান্ত কানা শয়তানটা? এইসব নানা প্রশ্ন অজয় আর শঙ্করের মগজে ঘুরতে লাগলো, কিন্তু তারা এর সমাধান কিছুতেই করতে পারল না। তবে এটুকু বুঝেছে অতি সাংঘাতিক এক রোমাঞ্চকর আবহাওয়ার মধ্যে তারা এসে পড়েছে। সহজে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজে এসে এই যে একেবারে মরণের বেড়া জালে আটকা পড়লাম, কিন্তু সুব্রত গেল কোথায়?
ও কি এই রহস্যপুরীর মধ্যেই বন্দী হয়ে আছে? আমার স্থির বিশ্বাস সুব্রত এই দীর্ঘম রহস্যময় পুরীর কোথাও নজরবন্দি হয়ে আছে। তাই যদি থাকে তবে এই শয়তানদের উদ্দেশ্য কি? আরেকটি ছেলেকেও তো আমাদের চোখের সামনে চুরি করে নিয়ে এলো। আমি তো এই রহস্য কিছুতেই ভেদ করতে পারছি না। রহস্য ভেদ করবো বলেই তো আমরা এখানে এসেছি। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তুমি এক কাজ করো ভাই অজয়, দেখো তো কোনো রকমে তোমার ছুরিটা বের করতে পারো কিনা। কোনো রকমে যদি হাতের দড়িটা একবার কাটতে পারি। আমার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিয়ে গেছে ভাই শঙ্কর। লোকটার কাঁধের উপর যখন ছুরিটা বসিয়ে দিই সেই সময় সেটা আমার হাতেই ছিল। ভাড্ডু নামে বেটে শয়তানটা আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে। যাই হোক, গাছের গুঁড়িতে ঘষে ঘষে আমি আমার বাঁধনটা অনেকটা আলগা করে ফেলেছি। এইবার বোধহয় ফাঁসের ভিতর থেকে আমার শরীরটা গলিয়ে বেরিয়ে আসতে পারবো। না না, এত শিগগির বেরিয়ে এসো না, তাহলে লোকগুলো আবার আমাদেরকে আটকে ফেলবে। তুমি এক কাজ করো, হাত বের করে আমার পকেট থেকে ছুরিখানা বের করে আস্তে আস্তে আমার পিঠের দিকে দড়িটা কেটে দাও। ভয়ানক শক্ত করে আমাকে বেঁধেছে। উফ, ঠিকমতো নাড়াচাড়াও করতে পারছি না। খুব সাবধানে কাজ করবে। আমার সন্দেহ হচ্ছে লোকগুলো হয়তো কোনো গোপন জায়গা থেকে আমাদের উপর নজর রেখেছে। অজয় অতি সন্তর্পণে হাত বের করে শঙ্করের পকেট থেকে ছুরিখানা বের করে ফেলল। তারপর ধীরে ধীরে তার পিঠের দড়ির বাঁধন কেটে দিল। যাক, এইবার অনেকটা নিশ্চিত। শঙ্কর বললে, এখন আর নড়াচড়া করো না ভাই অজয়, যেমনভাবে আছো ঠিক ওইভাবেই দাঁড়িয়ে থাকো। শয়তানগুলো যেন কিছুতেই বুঝতে না পারে যে আমরা বাঁধন মুক্ত হয়েছি, তাহলে আবার আরও বেশি বিপদে পড়ার সম্ভাবনা। এখন আমরা অনায়াসেই পিটটান দিতে পারি। কিন্তু পিটটান দিতে তো আর আসিনি, পালাবার যথেষ্ট সুযোগ আছে আমাদের। কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়ছি না। শঙ্কর আর অজয় যেখানে দাঁড়িয়ে এই রকম আলোচনা করছিল তার কিছু দূরেই একটা পোড়ো কুঠুরি দাঁড়িয়েছিল। এই কুঠুরিটার সঙ্গে আসল মন্দিরের দালানের কোনো বিশেষ যোগাযোগ নেই। মন্দির আর কুঠিরটার মধ্যে খানিকটা ফাঁকা জংলা জায়গা। কুঠরিটার একদিকে ছোট্ট একটু ফাঁক, যেন বাতাস চলাচল করবার জন্যে এই ফাঁকটি রাখা হয়েছে। শঙ্কর হঠাৎ কান খাড়া করে উঠল। তারপর অজয়কে বললে, ওই শোনো অজয়। অজয় কান পেতে যা শুনল তার স্বপ্ন নয়, কল্পনা নয়। সুব্রতর গলার স্বর স্পষ্ট, পরিষ্কার, কিন্তু চাপা। সেই চোরা কুঠুরি ফাঁক দিয়ে করুণ স্বর যেন ভেসে এলো। শঙ্করদা, অজয়দা। অজয় যেন স্থির থাকতে পারল না। মনে হচ্ছিল ছুটে গিয়ে সুব্রতকে উদ্ধার করে নিয়ে পালায়। কিন্তু শঙ্কর বললে, দাঁড়াও অজয়, অত ব্যস্ত হলে সব কাজ পণ্ড হয়ে যাবে। তারপর সুব্রতকে উদ্দেশ্য করে বললে, সুব্রত, সুব্রত, তোমাকে উদ্ধার করতেই আমরা এসেছি, কোনো ভয় নেই। ভাই শঙ্কর, সুব্রতর খোঁজ যখন পাওয়াই গেছে তখন এসো, এক কাজ করা যাক। কি কাজ? চলো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। সেখানে যদি তারাকিশোর বাবুর খোঁজ পাই তো ভালো, নইলে আমরা নিজেরাই পুলিশের সাহায্য নিয়ে আবার এসে সুব্রতকে উদ্ধার করব। এই ডাকাতগুলোকেও গ্রেপ্তার করা যাবে। তোমার পরামর্শ মতো কাজ করলে এখন সমস্ত মাটি হবে ভাই অজয়। হয়তো আমরা পালাতে পারি, কিন্তু তাতে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না। কেন? আমরা পালিয়েছি জানতে পারলে ওরা প্রথমে আমাদের ধরতে চেষ্টা করবে। একান্ত না পারলে ওরা সুব্রতকে এখান থেকে বেমালুম সরিয়ে ফেলবে। এমনকি নিজেরা ওই গোপন আড্ডা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। ওরা এটা ঠিক জানে। আমরা শহরে গিয়ে চুপ করে বসে থাকবো না, নিশ্চয়ই পুলিশে খবর দেব। ঠিক বলেছ শঙ্কর, আমি অতটা ভেবে দেখিনি। তবে এক কাজ করা যেতে পারে, সুব্রতকে কোনো রকমে উদ্ধার করে ওকে নিয়ে পালানো যেতে পারে। যতটা সহজ মনে করছো এই কাজ করাটা অতটা সহজ হবে না। যে চোরা কুঠরিতে সুব্রত আটকে আছে সেখান থেকে তাকে উদ্ধার করা শুধু কষ্টকর নয়, রীতিমতো বিপজ্জনক। তুমি কি মনে করছো অজয় ওরা আমাদের গতিবিধি লক্ষ্য করবে না? শয়তানরা আমাদের যখন পাকড়াও করেছে তখন আমাদেরও ওরা সহজে রেহাই দেবে না। তার উপর তুমি যখন একটা হতচ্ছাড়াকে ছুরি মেরে আহত করেছো তখন এটা বেশ বোঝা যাচ্ছে ওরা এর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সে বিশ্বাস আমারও বেশ আছে শঙ্কর, কিন্তু লোকগুলো আমাদের এইভাবে আটকিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকলো কেন? আর দরজাই বা বন্ধ করে দিল কেন? ওরা নিশ্চয়ই কোনো গোপন পরামর্শ জুড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওদের দরজা বন্ধ করার আর একটা কারণ আমি অনুমান করছি। কি কারণ? দরজা খোলা থাকলে আমরা ঘরের ভিতরকার অজ্ঞাত অংশটা বেশ পরিষ্কার দেখতে পাবো। সেটা ওদের ইচ্ছা নয়।
ঘরের ভিতরের কোনো রহস্য যেন আমাদের জ্ঞানগোচর না হয়, তার জন্যই ওরা প্রাণপণে চেষ্টা করবে। শঙ্করদা, অজয়দা, আবার সুব্রতর সেই করুণ গলা স্বর শঙ্করদের কানে ভেসে এলো। শঙ্কর অভয় দিয়ে বলে উঠল, সুব্রত, আর তোমার কোনো ভয়ের কারণ নেই। একবার যখন তোমার খোঁজ পেয়েছি তখন তোমার বিপদ কেটে গেছে বলেই মনে করতে পারো। এই ডাকাতদের হাত থেকে তোমাকে উদ্ধার না করে আমরা ফিরছি না। সন্ধ্যার অন্ধকারে আমরা কাজ হাসিল করবো স্থির করেছি। কিছুক্ষণ ধৈর্য ধারণ করে থাকো। তোমরা পারবে শঙ্করদা? কিন্তু এরা যে মানুষ নয়, সাক্ষাৎ পিশাচ। পিশাচ হোক, দৈত্য হোক, ভূত হোক, প্রেত হোক, মানুষ সবার চেয়ে বড়। তুমি কিছুমাত্র ভয় পেও না ভাই সুব্রত। আমরা স্থির জানি এই দস্যুর দল ঘোরতর অপরাধী। আর এটা মনে রেখো, অপরাধীরা কখনো শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। পশুর শক্তির মধ্যে আর যাই থাক, সত্যিকারের কোনো স্থায়ী ক্ষমতা থাকতে পারে না। তারা বাইরে যতই সাহস দেখাক, তাদের অন্তরটা দুর্বলতা আর ভীরুতায় কানায় কানায় পূর্ণ থাকে। সুব্রতর গলা শোনা গেল। এই কুঠুরিটার ফাঁক দিয়ে আমি তোমাদের বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেকক্ষণ ধরেই তোমাদের লক্ষ্য করছি। হঠাৎ তোমাদের এখানে দেখে আমি প্রথম আমার চোখে বিশ্বাস করতে পারিনি। এতক্ষণ কথা বলতে পারিনি শুধু ওই ডাকাতগুলো ছিল বলে। শঙ্কর হঠাৎ বলে উঠল, এই চুপ চুপ, ওই দরজা খুলে লোকগুলো আবার বেরিয়ে আসছে। শঙ্কর আর অজয় দড়ির বাঁধনটা আগেই খুলে ফেলেছিল। শুধু তারা লোকগুলোর চোখে ধুলো দেবার জন্যে দড়িটা নিজেদের শরীরে আলগা করে জড়িয়ে রেখেছিল। সিঁড়ি পর্যন্ত এসে সেই কানা লোকটা ভাড্ডু আর সেই আহত লোকটাকে অবদ্ধ হিন্দি ভাষায় কি যেন আদেশ করল। আর লোক দুটো শঙ্করদের দিকে শয়তানি হাসি হাসতে হাসতে এগিয়ে গেল। শঙ্কর বললে, অজয়, খুব হুঁশিয়ার। লোক দুটোর হাতে কি আছে লক্ষ্য করেছো? হ্যাঁ, একজনের হাতে একটা রামদা আর একজনের হাতে একটা মোটা লাঠি। এইবার বোধহয় প্রতিশোধ নিতে আসছে ওরা। ওরা এখনো জানে না যে আমাদের দড়ির বাঁধন আলগা। কাছে আসা মাত্র আমি জুজুৎসুর পেঁচে ভাড্ডুটাকে মাটিতে ফেলে দেব। ওরই হাতে রামদা, তুমি ওই অবসরে চট করে রামদাখানা কেড়ে নেবে। বলতে বলতেই শঙ্কর হঠাৎ দড়ির আলগা বাঁধনটা খুলে ফেলে এমন কায়দায় নিজে মাটিতে শুয়ে পড়ে একটা প্যাঁচ লাগালো যে দাধুস্য ভান্ডু রামধুলোর উপর শটান চিৎপাত খেল। ভান্ডু মোটেই প্রস্তুত ছিল না এই ব্যাপারটার জন্যে। চোখের নিমেষে ঘটনাটা ঘটে গেল। তার হাত থেকে কিছু দূরে ছিটকে পড়ল রাম দাখানা। অজয় আর দেরি না করে দাখানা চটপট হাতে তুলে নিল। সিঁড়ির উপর থেকে সেই কানা সর্দার চেঁচিয়ে উঠল, শিবরতন, চালাও লাঠি। তার হুঙ্কারে সারা অঞ্চলটা যেন থরথর করে কেঁপে উঠল। কিন্তু শিবরতনের লাঠি চালাবার আগেই অজয় রামদাখানা হাতে নিয়ে বাঘের মতো লাফিয়ে পড়ল তার ঘাড়ে। ভয়ে শিবরতন হাত 10 পিছিয়ে গেল। এই অবসরে শঙ্করও উঠে এক হাঁচকা টানে তার হাত থেকে লাঠিখানা ছিনিয়ে নিল। লোকগুলো এইভাবে নাস্তানাবুদ হয়ে প্রথমটা একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, কিন্তু তারপরেই ছুটল ঘরের দিকে। কানা লোকটা আবার তাদের কি যেন উপদেশ দিতে লাগলো। শঙ্কর বললে, আপাতত এখানে থাকা নিরাপদ মনে হচ্ছে না ভাই অজয়। এইবার ওরা দূর থেকে তীর চালাবে। ওই দেখো, দুজনে দুটো ধনুক বান বের করে আনছে। একটা তীর সবেগে এসে গাছের গুঁড়িতে গিয়ে বিঁধল। একটুর জন্য শঙ্কর বেঁচে গেল। সে বললে, শিগগির চলে এসো ওই মোটা গাছটার আড়ালে যদি বাঁচতে চাও। ওই দেখো, আবার তীর চালাচ্ছে। অজয় এক লাফে এসে শঙ্করের পাশে দাঁড়ালো। তারপর 3-4টে তীর তাদের পাশ দিয়ে সবেগে ছুটে বেরিয়ে গেল। শঙ্কর বললে, ওদের হাতে তীর ধনুক থাকাতে আমরা একটু মুশকিলে পড়লাম ভাই অজয়। ওরা যেভাবে আমাদের উপর খেপেছে তাতে সহজে আমাদের ছাড়বে বলে বোধ হচ্ছে না। যাই হোক, সুব্রতকে উদ্ধার করতে হলে সন্ধ্যার আগে আমরা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই জঙ্গলের মধ্যেই কোথাও আত্মগোপন করে থাকতে হবে। আমারও সেই ধারণা। ওই দেখো, ডাকাতগুলো তীর ধনুক হাতে ক্রমে ক্রমে আমাদের দিকে এগিয়ে আসছে। এইবার আর তোমার জুজুৎসুর প্যাঁচ খাটবে না। যা বলেছো ভাই অজয়। চলো, পাশে ওই ইটের পাঁজাটা রয়েছে, ওর আড়ালে গিয়ে আমরা দাঁড়াই। তারপর জঙ্গলের মধ্যে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি। ইটের পাজার ধারে আবার কেউটে সাপ নেই তো? যা কেউটে ছড়াছড়ি এখানে। সে কথা পরে ভাববো অজয়, এখন শিগগির এসো। পাঁজাটার আড়ালে গিয়ে লুকাই। লোক দুটো প্রায় কাছাকাছি এসে পড়েছে ওদের ধনুক বাগিয়ে। অতি পুরানো ইটের পাঁজা, চারিধারে তার ঝোপ জঙ্গল। অজয় আর শঙ্কর তীরের আঘাত থেকে বাঁচবার জন্যে একান্ত নিরুপায় হয়ে সেই পাঁজার আড়ালে দাঁড়ালো। লোক দুটো
ধনুক বাণ হাতে তখনও ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটু সুযোগ পেলেই তারা তীর চালাবে। অজয়, লোক দুটো আমাদের সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। যে করেই হোক ওদের কাবু করা দরকার। উত্তেজিত হয়ে অজয় বলল, কিন্তু ওদের কাছে যাবার যে কোনো উপায় নেই। তোমার জুজুৎসুর পেঁয়াজ এখন কাজে লাগবে বলে মনে হয় না। ইচ্ছে করছে এক ছুটে ওদের কাছে গিয়ে রামদাখানা দিয়ে ওদের মুন্ডু দুটো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ভুই কুমড়োর মতো মাটিতে খুশিয়ে ফেলি। কিন্তু ওদের কাছে যে যাবার উপার নেই অজয়। ওই বিষাক্ত তীর এসে যদি... এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে শঙ্কর পাঁজা থেকে একটা ইট খসিয়ে নিয়ে সাঁ করে ছুঁড়ে মারল ভাড্ডুর মাথা লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। মাথা ঘুরে ভাড্ডু মাটিতে আছড়ে পড়ল। তার হাতে তীর ধনুক পড়ল ছিটকে কিছু দূরে। শিবরতন কিন্তু তখনও এগিয়ে আসছিল। এইবার শঙ্কর তার হাতের মোটা লাঠিটা ঘুরিয়ে ছুঁড়ে মারল শিবরতনের দিকে। এই দৃশ্য দেখে সেই কানা শয়তানটা রাগে কাঁপতে কাঁপতে ভীষণ চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে তত্তর করে এগিয়ে আসতে লাগলো শঙ্করের দিকে। শঙ্করদের হাতের মোটা লাঠিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে শিবরতনের গায়ে না লেগে লাগলো গিয়ে সেই শয়তান সর্দারটার পায়ে। হোঁচট খেয়ে সে হুমড়ি খেয়ে পড়ল ধুলোর উপর। এই সময় আর একখানা ইট চালিয়েছে অজয়। সেটা সবেগে গিয়ে লাগলো শিবরতনের বুকে। টাল সামলাতে না পেরে সেও চিৎপাত মাটির উপর। তিনজনেই ধরাশায়ী। অজয় আর শঙ্কর এই সুযোগে বেরিয়ে এলো ইটের পাঁজার আড়াল থেকে। তারপর বীর বিক্রমে বাঘের মতো লাফিয়ে পড়ল তাদের ঘাড়ে। অজয় বললে, কচুকাটা করবো নাকি ভাই শঙ্কর? না না, একেবারে মেরে ফেলে কাজ নেই। হত্যা করা আমাদের উদ্দেশ্য নয়। এখন এটা তিনজনই জখম হয়ে পড়েছে। এসো, এদের হাত থেকে আরো ভালো করে নিরাপদ হওয়ার ব্যবস্থা করা যাক। ভাড্ডু আর শিবরতন যতবারই মাটি ছেড়ে উঠতে চায়, অজয় ততবারই রামদাখানা তাদের চোখের কাছে নাচাতে থাকে। প্রাণের ভয় তারা আর উঠতে সাহস পায় না। যে দড়ি দিয়ে তাদের বাঁধা হয়েছিল, শঙ্কর সেই দড়িগুলো এনে ভালো করে লোকগুলোর হাত পা বাঁধতে লাগলো। ভাড্ডু আর শিবরতনকে বেশ ভালো করে বাঁধা হয়েছে, আর তাদের নড়বার চড়বার জো নেই। এইবার শঙ্কর এগিয়ে গেল সেই কানা শয়তানটাকে দুরস্ত করবার জন্যে। এমন সময় অজয় চিৎকার করে উঠল, সাবধান শঙ্কর, ওই দেখো চোরা কুঠরির পাশে। চোরা কুঠুরির পাশে যে ঘেঁষো জঙ্গুলে জায়গাটা ছিল, শঙ্কর তাকিয়ে দেখল সেই জায়গায় দাঁড়িয়ে আছে মোটা মোটা লাঠি হাতে তিনজন ভীষণ চেহারার লোক। তাদের দেখে কানা লোকটা যেন একটু উৎসাহিত হয়ে উঠল। পৈশাচিক মুখভঙ্গিতে চিৎকার করে অবদ্ধ ভাষায় কি যেন বলে উঠল তারা। এরা আবার কোথা থেকে ফুসমন্ত্রের চোটে এসে হাজির হলো শঙ্কর? এরা এদেরই দলের লোক। বোধহয় এতক্ষণ বাইরে লুটপাট করবার ফিকিরে গেছিল। এরা যে ডাকাত, চেহারা দেখে তা অবিশ্বাস করবার জো নেই। আমরা একটা মস্ত সংঘবদ্ধ দস্যুর আস্তানায় এসে পড়েছি। যাই হোক, এদের হাত থেকে উদ্ধার পেতে হলে এক্ষুনি আবার আমাদের আত্মগোপন করা দরকার। ওই দেখো, লোকগুলো লাঠি ঠকঠক করতে করতে দাঁত কড়মড় করে আমাদের দিকে এগিয়ে আসছে। এতগুলো লোকের সঙ্গে আপাতত আমরা এঁটে উঠবো না। এই বলে শঙ্কর অজয়ের হাত ধরে এক ছুটে আবার সেই ইটের বাজার আড়ালে চলে গেল। তারপর বললে, এই দেখো, পাশেই একটা খাদ। এসো, এইবার এই খাদের মধ্যে নেমে পড়ে কিছুক্ষণ জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকি। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। খাদের মতো মস্ত ঢালু জায়গা, জঙ্গলে পরিপূর্ণ। তার ভিতর চটপট নেমে পড়ে শঙ্কর আর অজয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখান থেকে সহজে কেউ ধরতে তাদের পারবে না, এই বিষয় তারা নিঃসন্দেহ। যদি কেউ তাড়া করে আসে, পালাবার কিংবা আত্মগোপন করবার যথেষ্ট সুযোগ তারা পাবে। চারিধারে অনেক ছোটোখাটো গর্ত আছে, বড় বড় পাথর পড়ে আছে। তাদের আড়ালেও বেশ গা ঢাকা দিয়ে থাকা যায়। শঙ্কর আর অজয় বুঝতে পারল সেই দস্যুদের দল রীতিমতো হল্লা করতে করতে তাদের খুঁজতে আরম্ভ করেছে। চারিধারে ঝোপ জঙ্গল সরিয়ে শত্রুদের সন্ধান করছে। শঙ্কর বললে, আমাদের এখন আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। যদি দরকার মনে করি, পালাবার যথেষ্ট পথ এদিকে খোলা আছে। কিন্তু পালালে আমাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। সুব্রতকে আমাদের উদ্ধার করতেই হবে। অজয় বললে, তারাকিশোর বাবু যদি এই সময় পুলিশের দলবল নিয়ে এসে হাজির হতেন তাহলে কিন্তু চমৎকার হতো। তারাকিশোরবাবু পুলিশের সাহায্য নিয়ে নিশ্চয়ই সুব্রতকে খুঁজতে বেরিয়েছেন, কিন্তু কোন দিকে গেছেন কে জানে। আমরা দৈবাত এই জায়গায় এসে সুব্রতর খোঁজ পেয়ে গেছি।
শঙ্কর উত্তর দিলে সেই শয়তানের দল অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বোধহয় ব্যর্থ হয়েই চলে গেল, কারণ তাদের গলার আওয়াজ আর শুনতে পাওয়া গেল না। অজয় বললে, এসো শঙ্কর, এইবার একটু বিশ্রাম নেওয়া যাক। এখন আমরা অত্যন্ত পরিশ্রান্ত, খিদেতেও পেটের নাড়ি চোঁচো করছে। আমারও ঠিক সেই অবস্থা অজয়। দেখো দেখো, গাছের আড়াল দিয়ে কে যেন মাথায় একটা হাঁড়ি নিয়ে ওই জীর্ণ মন্দিরটার দিকে চলেছে। দেখে মনে হচ্ছে ওই শয়তানদেরই লোক। তাড়ি টাড়ি কিংবা কোনো নেশার জিনিস হয়তো হতে পারে। এসো একবার পরীক্ষা করা যাক। অন্তত যদি খেজুরের রস টস হয় তাহলে আমাদের কাজে লাগতে পারে। আমরা পেছন দিক থেকে এই লোকটাকে পাকড়াও করব। তুমি তোমার রামদাখানা নিয়ে এসো আমার সঙ্গে। শঙ্কর আর অজয় পরামর্শ করে আস্তে আস্তে এগিয়ে গেল সেই লোকটার দিকে। লোকটা আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলছিল। এমন সময় পাশের ঝোপ থেকে রামদাখানা কাঁধের উপরে তুলে অজয় এক লাফে তার সামনে এসে দাঁড়ালো। লোকটা চমকে থেমে গেল, আর মুহূর্তের মধ্যে শঙ্কর পিছন থেকে এসে তার মাথার উপর থেকে হাঁড়িটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল। লোকটা এই আকস্মিকতার ব্যাপারে একেবারে থতমত খেয়ে গেছিল, ভয়ও পেয়েছিল কম নয়। তার স্বাভাবিক অবস্থা ফিরে আসবার আগেই অজয় সরে পড়ল তার চোখের সামনে থেকে। লোকটা ভ্যাবাচাকা খেয়ে চোঁচো করে দৌড় দিয়ে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। হাঁড়ির মুখের সরাখানা সরিয়ে শঙ্করের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অজয় প্রশ্ন করল, কি ভাই শঙ্কর, খেজুর রস নাকি? না হে অজয়, দুধ দুধ, টাটকা দুধ। এই যে অসম্ভব ব্যাপার ভাই শঙ্কর, একেবারে আশ্চর্য কাণ্ড। ভগবান যা সহায় সেই সাহায্য পায়। এসো, আর দেরি করে কাজ নেই। ভগবানের এই দানে তাড়াতাড়ি সদ্ব্যবহার করা যাক। উত্তর দিল শঙ্কর। শঙ্কর আর অজয় পিঠ ভরে সে দুধ পান করল। এতক্ষণের পরিশ্রম, উত্তেজনা সব যেন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। অবসন্ন শরীর যেন আবার নিমেষে চাঙ্গা হয়ে উঠল। এইবার খানিকক্ষণ বিশ্রাম করা দরকার। এসো, এই ঢালু ঘেঁষো জায়গাটায় একটু জিরিয়ে নিই। সন্ধ্যার সময় আবার আমাদের নবীন অভিযান শুরু হবে। এই বলে শঙ্কর হাত পা ছড়িয়ে ঘাসের উপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল। অজয়ের চোখও ঘুমে ঢলে আসছিল। যেই শোয়া অমনি ঘুম। শঙ্করের যখন ঘুম ভাঙল তখন চোখ মেলে দেখে চারিধারে ঘুটঘুটে অন্ধকার। বোধহয় বুনো প্রকৃতির বুকে নেমে এসেছে অমারাত্রির ঘন আঁধার। কিন্তু এ কি, শঙ্কর ভালো করে নড়তে চড়তে পারছে না কেন? তার হাত পা এমনভাবে বেঁধে রেখেছে কে? শঙ্কর গভীর বিস্ময় স্বরে ডাকল, অজয়, অজয়। জড়িত গলায় অজয় ক্ষীণ স্বরে উত্তর দিল, এই যে আমি শঙ্কর, কিন্তু আমাদের এই অবস্থা করলো কে? এই কোথায় আমরা? এইভাবে আমাদের হাত পা বাঁধলো কারা? আবার কারা বাঁধবে? আমাদের সেই দুর্দান্ত দস্যু বন্ধুরা ছাড়া এত উপকার করবে কে? ইস, আমাদের ঘুমের মধ্যে তারা এই কাণ্ড করেছে। শুধু ঘুমের মধ্যে নয়, আমার মনে হয় ঘুমন্ত অবস্থায় কোনো বিষাক্ত ওষুধ শুকিয়ে আমাদের অজ্ঞান করে এইভাবে তারা আমাদের বন্দি করেছে। তা হতে পারে ভাই, এখনো শরীরের জড়তা ভাঙেনি। মনে হচ্ছে যেন কোনো উগ্র নেশার ঝাঁচে আমার শরীর আচ্ছন্ন হয়ে আছে। আচ্ছা, এখন আমরা কোথায়? তাও তো ঠিক ঠাহর করতে পারছি না। চারিধারে যেরকম ঘুটঘুটে অন্ধকার, তাতে কিছুই নজরে পড়ছে না ভাই। তবে অনুমান করতে পারছি আর আমরা সেই জংলা খাতটার মধ্যে নেই। আমারও তাই মনে হচ্ছে। বোধ হচ্ছে যেন কোনো ঘরের মধ্যে আমরা বন্দী। আমার পকেটে দেশলাই আছে, কিন্তু বের করে জ্বালাবার উপায় নেই। হাত পা শক্ত করে বাঁধা। শঙ্করদা, আওয়াজ শুনে অজয় আর শঙ্কর দুজনেই চমকে উঠল। এ যেন সুব্রতর গলা। সুব্রত বললে, শঙ্করদা, আমি ঠিক পাশের কুঠুরিতেই আছি। তোমাদের সমস্ত অবস্থাই আমি লক্ষ্য করছি। ওরই দুর্দান্ত দস্যুদের পাল্লায় পড়েছো তোমরা। তা বেশ বুঝতে পারছি ভাই সুব্রত, কিন্তু এত সহজেই হাল ছেড়ে দিলে চলবে না। তোমাকে উদ্ধার করে নিয়ে যাব বলেই আমরা এই দুঃসাহসিক অভিযান শুরু করেছি। সুব্রত উত্তর দিলে, তোমাদের শক্তির উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে শঙ্করদা, কিন্তু এই শয়তানদের কবল থেকে কি সহজেই উদ্দেশ্য সিদ্ধ করতে পারবে? আমার মতো আরও কয়েকটি ছেলে এখানে বন্দি হয়ে আছে। এখন তোমরাও বন্দি হলে। তাই তো দেখছি ভাই সুব্রত, কিন্তু কি উদ্দেশ্য এদের তাও তো বুঝতে পারছি না।
এইভাবে ছোট্ট ছেলে চুরি করার অর্থ কি হতে পারে আমরা ভেবেই ঠিক করতে পারছি না। খুব ছোট শিশু দু একটা আছে দেখছি, হাঁড়ির মধ্যে তাদের ভরে রাখা হয়েছে। শঙ্কর আর অজয় একসঙ্গে প্রশ্ন করল, হাঁড়ির মধ্যে? হাঁড়ির মধ্যে? হ্যাঁ, কতগুলো বড় বড় হাঁড়ির মধ্যে তাদের বসিয়ে রেখেছে। মুন্ডুরা শুধু বেরিয়ে আছে, আর সমস্তই হাঁড়ির মধ্যে। এদের কি উদ্দেশ্য তা আমি ঠিক বুঝতে পারছি না। সুব্রতর কথা শুনে শঙ্কর আর অজয় শিউরে উঠল। উফ, কি পৈশাচিক কাণ্ড! এরা মানুষ না সাক্ষাৎ পিশাচ! সুব্রত আবার বলল, এদের কি উদ্দেশ্য তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি একটু বড় বলে আমায় হাঁড়ির মধ্যে বসাইনি, এই ছোট্ট কুঠুরিতে বন্ধ করে রেখেছে। তুমি এই শয়তানদের হাতে ধরা পড়লে কি করে? নদীর ধারে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখি একটা বুড়ো মতো লোক জলের ধারে পড়ে কাতরাচ্ছে আর আকুলভাবে চিৎকার করছে। লোকটা বিপদে পড়েছে ভেবে ছুটে গিয়ে যেই তাকে সাহায্য করি, অমনি দস্যুর মতো একটা লোক সোজা উঠে দাঁড়িয়ে আমাকে জাপটে ধরে টেনে নিয়ে চলতে লাগলো। ধস্তাধস্তি করবার সময় আমি পাথরের ওপর উল্টে পড়ে গেলাম। হাঁটুর অনেকখানি ছড়ে গেল। রুমাল বের করে রক্ত মুছলাম। তোমার এই রক্তমাখা রুমালটা আমরা পেয়েছি। যে উদ্দেশ্যেই তোমাদের এখানে চুরি করে নিয়ে আসুক, আমরা যখন একবার খোঁজ পেয়েছি তখন আর রক্ষা নেই। শয়তানদের ভিটে এই ঘুঘু চড়িয়ে তবেই ছাড়ব। সব বেটাকে দ্বীপান্তরে পাঠাবার ব্যবস্থা করব, কিন্তু আপাতত আমাদের হাত পায়ের বাঁধনটা খোলা দরকার। অজয়, তুমি এক কাজ করো, আমার দিকে গড়িয়ে গড়িয়ে এগিয়ে এসো। তারপর এসো আমরা ধারালো দাঁতের সাহায্যে পরস্পরের হাতের বাঁধন কেটে ফেলি। অজয় গড়াতে গড়াতে শঙ্করের কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ চেষ্টার পর শঙ্কর আর অজয় বাঁধন মুক্ত হলো। দাঁতের সাহায্যে হাতের বাঁধন কেটে তারপর হাতের সাহায্যে পায়ের দড়ি খুলে ফেলল তারা। তারপর শঙ্কর পকেট থেকে দেশলাইটা বের করে ফস করে একটা কাঠি জ্বালালো। সেই আলোতে তারা দেখল ছোট্ট একটি খুপড়ি ঘরে তারা আবদ্ধ। ঘরটির একমাত্র দরজা তাও বাইরে থেকে বন্ধ, জানলা নেই বটে, তবে ঘরের ভেতরে হাওয়া প্রবেশ করবার জন্যে দেয়ালের অনেক উপরে ছোট ছোট ফাঁক আছে। এই ফাঁক দিয়েই সুব্রত তাদের সঙ্গে আলাপ করবার চেষ্টা করছিল। পাশের ঘরেই ছিল সে। দপ করে কাঠিটা নিভে গেল। শঙ্কর বললেন, ভালোভাবে আলো জ্বালাবার ব্যবস্থা করতে হবে অজয়। ঘরটা বেশ করে দেখা দরকার। কিভাবে আমরা এই অন্ধ কারা থেকে উদ্ধার পেতে পারি তার চেষ্টা করতে হবে। ভালোভাবে আলো জ্বলবে কি করে ভাই শঙ্কর? ঘরের মধ্যে খড়কুটোও তো এমন কিছু নজরে পড়ছে না যাতে আগুন ধরিয়ে ঘরটার অন্ধকার দূর করতে পারি। দেশলাইয়ের কাঠিও বেশি নেই। মিচিমিচি কাঠি নষ্ট করা এখন উচিত হবে না। পাশের ঘর থেকে সুব্রত উত্তর দিল, আচ্ছা, আমি তার ব্যবস্থা করছি। আমার ঘরে একটা ছোট কপি এরা জেলে রেখে গেছে, আমি সেটা তোমাদের দিচ্ছি। এই বলে সুব্রত সেই ফাঁকের ভেতর থেকে হাত গলিয়ে কুপিটা শঙ্করের হাতে দিল। কুপির ম্লান আলোতে সমস্ত ঘরখানি বেশ উজ্জ্বল হয়ে উঠল। খুবই ছোট্ট ঘরখানি, চারিদিকে ইটের ভাটা দেওয়াল, চুন সুরকি খসে পড়ছে, ছাদেও ফাটল ধরেছে মাঝে মাঝে। ঘরটির অবস্থা এখন অতি জীর্ণ হলেও দেখে বোঝা যায় একসময় অত্যন্ত মজবুত করেই তৈরি হয়েছিল। ঘরখানি ভালো করে পরীক্ষা করতে করতে অজয় হঠাৎ বলে ওঠেন, দেখছো ভাই শঙ্কর, একটা অদ্ভুত জিনিস। ঘরের মেঝেটা পাকা ইটের গাঁথনি হলেও এই দিকটায় দেখো কাঠের তক্তা বসানো। শঙ্কর কাছে গিয়ে তক্তাগুলোর উপর পা ঠুকে ঠুকে আওয়াজ করে বললে, তাই তো হে অজয়, এই যে ফাঁকা বলে মনে হচ্ছে, বোধ হচ্ছে এই তক্তাগুলোর নিচে যেন গর্ত আছে। দাঁড়াও, দেখতে হচ্ছে ব্যাপারটা। এই বলে শঙ্কর দুহাতে চাড়া দিয়ে একখানি তক্তা সরিয়ে ফেলল। তারপর কুপিটা সেখানে এনে তার আলোতে যা দেখলে তাতে তাদের বিস্ময়ের আর অবধি রইল না। তাতে তাদের চক্ষু একেবারে ছানা ভরা হয়ে গেল। তক্তার নিচে গভীর কুয়োর মতো গর্ত, আর সেই গর্তের মধ্যে পড়ে আছে সাদা সাদা কি সব জিনিস। ওগুলি কি ভাই শঙ্কর? মনে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল? হ্যাঁ, ওই দেখো, মাথার খুলি, হাড়, পাজরা। হ্যাঁ, কি সর্বনাশ! অজয় শিউরে উঠল। তাহলে আমাদেরও এই দশা হবে নাকি? যতক্ষণ মগজে বুদ্ধি আছে, মনে বল আছে আর শরীরে শক্তি আছে, ততক্ষণ তো নয়। এই বলে শঙ্কর আবার তক্তাখানিকে সরিয়ে যথাস্থানে রেখে দিল। শঙ্কর বললে,
রাত্রি বোধহয় গভীর হয়েছে, দস্যু দলের আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওরা বোধহয় আমাদের এইভাবে বন্দি করে বেশ নিশ্চিন্তে ঘুম লাগাচ্ছে। কাল ভোর হলে আবার খোঁজ খবর নেবে। কিন্তু ভোর হবার আগেই আমাদের এই জেলখানা থেকে সুব্রতকে নিয়ে সরে পড়তে হবে। সেটা কি সম্ভব হবে বলে মনে করছো? জগতে কিছুই অসম্ভব নয় মনের জোরের কাছে। আমরা তো কোনো অন্যায় কাজ করতে আসিনি, ভগবান আমাদের সহায়। আবার সুব্রতর গলার স্বর শোনা গেল। শঙ্করদা, তোমরা পারবে আমাকে উদ্ধার করতে? আমাদের যতদূর শক্তি, সামর্থ্য আর সাহস আছে সে সবই তোমার উদ্ধারের কাজে লাগাবো আমরা। দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়, কিন্তু আমরা যা বলবো বিনা দ্বিধায় তাই করবে, একটুও দেরি করবে না। সুব্রত উত্তর দিল, তোমাদের কথার একটু অবাধ্য হব না শঙ্করদা, যখন যা বলবে তাই করব। অজয় এবার প্রশ্ন করল, তোমার ঘরে আর কে আছে? কেউ নেই অজয়দা, আমি শুধু একা। ঘরে একটি মাত্র কাঠের বাক্স আছে, তার উপর উঠে দাঁড়িয়ে এই ফাঁক দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। গোপন গর্তের মধ্যে উকার কঙ্কাল। অজয়ের মনের মধ্যে কেবল এই প্রশ্নই ঘোরাফেরা করছে, এই খুনে দস্যুদের হাতে পড়ে না জানি কোন হতভাগ্যের এইরকম আতঙ্ককর ভয়াবহ পরিণাম ঘটেছে। অজয় বললেন, শঙ্কর, এই কঙ্কালটা দেখে আমার বুদ্ধি শুদ্ধি লোপ পাওয়ার জোগাড় হচ্ছে। কে এই লোকটি? কেন তার এই দশা ঘটেছে আমি কিছুতেই ঠাউর করতে পারছি না। লোকটি আবার কে? আমাদের মতো হয়তো কোনো অবাঞ্ছিত লোক এই দস্যুদের গোপন এলাকায় এসে পড়েছিল, পাছে সে গিয়ে পুলিশের কাছে এই গুপ্ত ঘাঁটি সন্ধান দেয়, সেই জন্যই তাকে চিরকালের মতো এই দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। উফ, এইরকম সাংঘাতিকভাবে তাকে গুম করা হয়েছে। আমাদেরও এখানে বন্দি করার উদ্দেশ্য হয়তো তাই। বেশ গোপনে নির্ঝঞ্ঝাটে কাজ হাসিল করার এমন একটা উপযুক্ত স্থান আর নেই। ওরা যখন এইভাবে আমাদের আটক করেছে তখন সহজে যে ছেড়ে দেবে তা মনে হয় না। আমাদের ছেড়ে দিলে ওদের পরিণাম যে অতি ভয়ঙ্কর হবে তা ওরা বেশ ভালো করেই জানে। আমরা এর ভিতর ওদের অনেক খবরই জেনেছি, সে ওরা বেশ ভালো করেই বুঝেছে, আর বুঝেছে বলেই আমাদের এইভাবে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করিয়ে এখানে হাত পা বেঁধে ফেলে রেখেছে। তা না করে আমাদের তো ঘুমন্ত অবস্থায় ওরা মেরে ফেললেই পারত। রামদাখানা তো কাছেই ছিল। আমাদের যে ঘুমন্ত অবস্থায় হত্যা করেনি সে ওদের অসীম দয়া বলেই মনে করতে হবে। ঘুমন্ত অবস্থায় মেরে ফেললে মৃত্যু যন্ত্রণা হয়তো আমরা বুঝতে পারতাম না, তাই তিলে তিলে একটু একটু করে মৃত্যু কষ্টটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই ওরা নিশ্চয়ই আমাদের সদ্য সদ্য মেরে ফেলেনি। এইভাবেই দিনের পর দিন শুকিয়ে শুকিয়ে যখন সত্যি মরণের কোলে ঝাঁপিয়ে পড়ব তখন ওরা আমাদের মৃতদেহ ওই গোপন গর্তের মধ্যে ফেলে দেবে। বাইরের জগৎ কোনো দিনও আর সে খবর পাবে না। আমার তো এরকমই ধারণাই হচ্ছে। শঙ্করের কথা শুনে অজয় চুপ করে বসে হাঁটুর উপর মাথা রেখে কি জানি ভাবতে লাগলো। শঙ্কর তাকে উৎসাহিত করে বললে, ছি অজয়, তুমি এর মধ্যেই দমে গেলে নাকি? মনে নেই কলকাতায় আমাদের সেই কল্পনার কথা, আমরা দুজনে একটু বড় হয়ে দুর্জয় কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাব, দক্ষিণ মেরুর অজানা হিমশীতল অঞ্চলে নতুন দেশ আবিষ্কার করে সারা বাংলার মুখ উজ্জ্বল করব, আর নিভন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াস রহস্যময় অজানা গহ্বরে প্রবেশ করে পাতালপুরীর রহস্যভেদ করব। ভুলে গেলে সেই কথা? ছি, সামান্য কতগুলো শয়তান মানুষের হাতে বন্দী হয়ে তুমি একেবারে ছেলে মানুষের মতো ঘাবড়ে গেলে। যতই হোক এরা মানুষ, পশু নয়, পিশাচ নয়, রাক্ষস নয়, অসুরও নয়, অতি সাধারণ মানুষ, কতগুলো মানুষরূপী বর্বর জানোয়ার। এদের চক্রান্তে যদি আমাদের পরাজিত হতে হয় তবে ধিক আমাদের শিক্ষা দীক্ষায়, ধিক আমাদের বিদ্যা বুদ্ধিতে। শঙ্করের কথা শুনে অজয় লাফিয়ে উঠল উত্তেজনায়। তার সমস্ত শরীরের শিরায় শিরায় যেন রক্ত গরম হয়ে চঞ্চল হয়ে উঠল। আবেগের সঙ্গে শঙ্করের দুটি হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বললে, ক্ষমা করো ভাই শঙ্কর, ক্ষণিকের দুর্বলতায় মনটা আমার অবসন্ন হয়ে পড়েছিল। এখন আর সে ভয় নেই। সত্যিই তো, আমরা কেন ভয় করবো এই ঘৃণিত জীবগুলোকে? এদের শায়েস্তা করে তবে আমরা ছাড়ব। এখন বলো কি করতে হবে? শঙ্কর বললে, সাবাস ভাই অজয়, এই তো চাই। এরকমই বেপরোয়া হতে হবে আমাদের সব সময়। মরতে একদিন হবে, কিন্তু আমাদের সে মৃত্যু হবে বীরের মতো। এইরকম ভাবে অন্ধকার ঘরে অসহায়ের মতো তিলে তিলে মৃত্যুবরণ করার জন্য আমরা জন্মগ্রহণ করিনি। আমাদের মৃত্যু অন্ধকারে নয়, আলোতে, গোপন গুহার মধ্যে নয়, প্রকাশ্য গৌরব গরিমায় আমাদের মরণ হবে মহিমান্বিত। এসো এখন এক কাজ করা যাক। কি কাজ করবো ভাই শঙ্কর? এসো দুজনে মিলে ধরাধরি করে এই তক্তাখানি টেনে তুলি। একটা বেশ সুন্দর মতলব এসেছে আমার মাথায়।
শঙ্কর আর অজয় দুজনে ধরাধরি করে তক্তাখানিকে টেনে উপরে তুললে। ছাদের গায়ে ছিল মস্ত এক ফাটল। শঙ্কর তক্তাখানিকে একটু কাত করে সেই ফাটলের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর অজয়কে বলল, এইবার দুজনে মিলে বেশ জোরে তক্তাখানিতে চাপ দেওয়া যাক। একটু জোরে চাপ দিতেই ছাদের ফাটলটা আরো খানিকটা ফাঁক হয়ে গেল। খানিকটা ইট সুরকি ঝরঝর করে নিচে ঝরে পড়ল। অজয়, আরো জোরে চাপ দাও। আর একটু চাপ দিতেই ছাদের খানিকটা অংশ হুড়মুড় করে ভেঙে নিচে পড়ল। অজয় আর শঙ্কর চট করে একপাশে সরে দাঁড়ালো মাথা বাঁচাবার জন্যে। ছাদের কিছু অংশ এইভাবে ধসে পড়ায় সেই জায়গাটা বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। বাহ, এত সহজেই যে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে তা আগে ভাবতে পারিনি। বাড়িটা যে এত পুরনো ঝুরঝুরে, বাইরে থেকে দেখে তা মনে হয় না। বাড়িটা এই যুগের নয়, তা দেখলেই বোঝা যায়। ইটগুলোর আকারও আধুনিক কালের মতো নয়, খুব ছোট ছোট আকারের ইট। মন্দিরটা নিদেন পক্ষে 150-200 বছর আগে তৈরি বলেই মনে হয়। বাড়িটার শোচনীয় অবস্থা আর আশপাশের ঝোপ জঙ্গল দেখে মনে হয় বহুদিন এ অঞ্চলে লোকের বসবাস নেই। তার উপর যে কেউটে সাপের আড্ডা, বাপরে বাপ, ভাবলেও শরীরটা শিউরে ওঠে। শয়তানদের থাকার উপযুক্ত জায়গা যে এটা, সে বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। মন্দিরের দেবতা কোথায় উধাও হয়েছেন জানি না, কিন্তু তার অন্তর্ধানের সুযোগে শয়তানের চেলাচামুন্ডারা বেশ মৌরসী পাট্টা গেড়ে বসেছে এই জায়গায়। এইবারে সহজ হয়, আর সময় নষ্ট করে কাজ নেই। রাতারাতি আমাদের কাজ শেষ করতে হবে। দুর্বৃত্তের দল এখনও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বোধ হয়, কখন জেগে পড়বে কিছুই ঠিক নেই। ছাদের ফাঁক দিয়ে আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, কিন্তু অতখানি উঁচুতে উঠবো কি করে? তার জন্য কিছুই ভাবতে হবে না, তুমি এইখানেই স্থির হয়ে দাঁড়াও। আমি তোমার কাঁধে দাঁড়িয়ে ফাঁক দিয়ে গলে বাইরে বেরিয়ে পড়ি। আর আমি? সেই ব্যবস্থাও আমি করব, তোমাকে এইভাবে ফেলে আমি পালাবো না। মুচকি হাসি হেসে শঙ্কর বললে, যে দড়ি দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছিল তারই একটা দড়ি হাতে নিয়ে শঙ্কর অজয়ের কাঁধের উপর উঠে ছাদের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর দড়িটা ঘরের ভেতরে নামিয়ে দিয়ে বললে, অজয়, আমি শক্ত করে ধরে আছি দড়িটা, তুমি এটা বেয়ে উপরে উঠে এসো। দড়ি বেয়ে তত্তর করে অজয়ও ছাদের উপরে উঠে এলো। ব্যাস, এইবার অনেকটা তারা ভরা আকাশ, গভীর নিস্তব্ধ রাত্রি, মাঝে মাঝে হাওয়া বয়ে চলেছে। জঙ্গলের অগুন্তি গাছপালার পাতায় পাতায় একটানা ঐক্যতান বেজে চলেছে। ঝড় ঝড় ঝড়, ঝড় ঝড় ঝড়। চারিধারে অসীম শূন্যতা, অগাধ নিস্তব্ধতা। মাঝে মধ্যে দু একটা রাতজাগা পাখির কর্কশ স্বর দূর, অতি দূর হতে কানে ভেসে আসছে। হঠাৎ সমস্ত নিস্তব্ধতা সাগরের শব্দের মতো ঢেউ তুলে একপাল শিয়াল চিৎকার করে উঠল। আমার মনে হয় রাত্রি এখন খুব বেশি হয়নি। আন্দাজে কি করে বুঝলে? ঠিক আন্দাজে নয় ভাই। অজয়, মনে নেই আমাদের স্কুলে ভূগোলের মাস্টারমশাই একদিন আকাশের সপ্তর্ষি মণ্ডল দেখিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন রাত্রির কোন সময় এই তারাগুলি আকাশে কোথায় থাকে? ওই দেখো, সপ্তর্ষি মণ্ডলের অবস্থান এখন কোথায়। রাত 12টার সময় এই 7টি তারা আকাশের ঠিক এই জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার একটু একটু মনে পড়ছে বটে, কিন্তু ধন্য ভাই তোমার স্মৃতিশক্তি। আমি কিন্তু একদম ভুলে গেছি সেসব কথা। সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, ছায়াপথ সম্বন্ধে অনেক কথাই ভূগোলের মাস্টারমশাই আমাদের বলেছিলেন। আমার কিন্তু বিশেষ কিছু মনে নেই, এমনকি ধ্রুবতারাটি পর্যন্ত এখনও চিনে উঠতে পারিনি। এখন গ্রহতারার কথা থাক, কলকাতায় গিয়ে আবার সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত আকাশের গবেষণা ছেড়ে পৃথিবীর গবেষণায় মন দেওয়া যাক। আকাশ কুসুম ছেড়ে বর্তমানের কঠোর সত্যটাকে এখন ভালো করে উপলব্ধি করা যাক। এবার আমাদের কর্তব্য কি? সুব্রতকে উদ্ধার করা। শুধু সুব্রতকে নয়, যতগুলি ছেলে এখানে বন্দী হয়ে আছে সকলকে উদ্ধার করা, আর এই শয়তানগুলোর পাপ বৃত্তি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। অজয় বললে, শঙ্কর, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। যতই তোমার সঙ্গে মিশছি ততই তোমার চরিত্রের মাধুর্যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অজয় বেশ ভালোভাবেই জানে সাধারণ বাঙালির ছেলে আর শঙ্করের মধ্যে সব বিষয়ে পার্থক্য অনেকখানি। শঙ্করকে সে কখনো মিথ্যে কথা বলতে শোনেনি,
এজন্যে সমস্ত স্কুলের শ্রদ্ধা সে আকর্ষণ করেছে। স্কুলের মাস্টাররা পর্যন্ত শঙ্করকে সমীহ করেন। শঙ্করের মনের বল অসাধারণ। অন্যায় সে সহ্য করতে পারে না কোনো সময়ই। শরীরের ক্ষমতাও তার কম নয়। অজয়দের পাড়ায় যে মহাবীর ব্যায়ামশালা আছে, শঙ্কর তাতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করে। অজয়ও তার উপদেশে সম্প্রতি সেখানে ভর্তি হয়েছেন। এক জাপান ফেরত ভদ্রলোক রোজ এসে সেখানে জুজুৎসু শেখান। শঙ্কর অল্প দিনের মধ্যেই সেই বিদেশি প্যাচগুলোর অনেকগুলো কায়দা বেশ আয়ত্ত করে ফেলেছে। বক্সিংও জানে সে। অজয়ের এখনও বেশ মনে আছে সেদিনের কথা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলে এক নিরীহ বাঙালি ভদ্রলোকের সঙ্গে এক পাঞ্জাবি ট্যাক্সি চালকের ভাড়া নিয়ে কি গোলমাল হয়। সন্ডামার্গা ড্রাইভারটা সমস্ত বাঙালি জাতিকে উদ্দেশ্য করে অকথ্য অশ্রাব্য ভাষায় গালি দিতে আরম্ভ করল। রাস্তায় ভিড় জমে গেল। জনতার অধিকাংশই বাঙালি। সকলেই সেই পাঞ্জাবির অকথ্য ভাষা নীরবে হজম করতে লাগলো। দু একজন ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানালো বটে, কিন্তু তাও হলো বৃথা, নিষ্ফল। ড্রাইভারটার গলা ক্রমে সপ্তমে চড়ল। গালাগালির ভাষা আরও নিকৃষ্ট হলো এবং শেষ পর্যন্ত সে এসে ভদ্রলোকটির ঘাড় ধরল। ঠিক এমন সময় শঙ্কর বাঘের মতো লাফিয়ে পড়ল পাঞ্জাবিটির ঘাড়ে। তারপর প্রচণ্ড বেগে এক মারাত্মক ঘুষি লাগালো তার নাকে। ঝরঝর করে ড্রাইভারটার নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো। সমস্ত বাঙালি জনতা এই তরুণ যুবকের অদ্ভুত ক্ষমতা আর অসীম সাহসের পরিচয় পেয়ে শ্রদ্ধায় মাথা নিচু করল। আর একবার দেশে যাওয়ার সময় রেলগাড়িতে 3টি মাতাল গোরাকে শঙ্কর একাই এমন শিক্ষা দিয়েছিল যে তারা আর পালাবার পথ পায়নি। এইরকম অজস্র ছোট বড় ঘটনার মধ্যে দিয়ে শঙ্করের চরিত্রের যে আসল পরিচয় অজয় পেয়েছে তা সে জীবনে কখনো ভুলতে পারবে না। তাই শঙ্করের সঙ্গে সমস্ত দুঃখ বরণ করতে সে সবসময়ই রাজি। শঙ্করের উপর তার অগাধ বিশ্বাস আর অসাধারণ নির্ভরতা। অজয় বললে, এইবার আমাদের কি করা উচিত ভাই শঙ্কর? বসো, একটু ভেবে নিই। সর্বপ্রথম আমাদের সুব্রতকে উদ্ধার করে কোথাও গুপ্ত জায়গায় লুকিয়ে রাখতে হবে। তারপর অন্যান্য ছেলেদের সন্ধান করব। তারও আগে আর একটা কাজ আছে। কি কাজ? শয়তানগুলো দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঘুম দিচ্ছে। একটা মতলব আমার মাথায় এসছে। এসো আমার সঙ্গে। ছাদের উপর থেকে শঙ্কর আর অজয় টপ টপ করে নেমে পড়ল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সেই চত্বরের দিকে। খুব সন্তর্পণে সিঁড়ি বেয়ে উপরে উঠে শঙ্কর ফিসফিস করে বললে, বড় ঘরখানাতে মাত্র একটি দরজা, তাও ভিতর থেকে বন্ধ। দাঁড়াও, এক কাজ করা যাক। এই বলে শঙ্কর ধীরে ধীরে এগিয়ে নিঃশব্দে দরজার বাইরের দিকটার শিকলটা আটকিয়ে দিল। আশেপাশে আরও 2-4খানা ছোট ছোট কুঠুরি ছিল। সেগুলোর দরজাগুলোতেও সে শিকল দিয়ে দিল। এই কাজ সেরে শঙ্কর বললে, এইবার অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। লোকগুলো চট করে এখন আর বাইরে বেরোতে পারবে না। এইবার এসো, আমরা সুব্রতকে অন্ধ কারাগার থেকে মুক্ত করবার চেষ্টা করি। এবার শঙ্কর আর অজয় এগিয়ে গেল সুব্রতর ঘরের কাছে। শঙ্কর বললে, বাইরে থেকে কুঠুরিটাকে একখানা ঘর বলেই মনে হয়, কিন্তু ভিতরে আছে 2খানা কুঠুরি। একটাতে আমরা বন্দি ছিলাম, আর একটাতে আটকে আছে সুব্রত। শঙ্কর আর অজয় আবার উঠে এলো সেই কুঠুরিটার ভাঙা ছাদের উপর। ছাদটা ভালো করে পরীক্ষা করে শঙ্কর আবার বললে, সারা ছাদটাই ফাটলে ভর্তি। একটু চেষ্টা করলে এদিকে ছাদটাকেও ফাটিয়ে ফেলা যায়। ছাদ ভাঙলে সুব্রতর মাথায় চোট লাগতে পারে। তার চেয়ে এক কাজ করা যাক, কুটরিটার দরজায় যে তালা লাগানো আছে সেটা একবার ভাঙবার চেষ্টা করা যাক। দরজাটা খুলতে পারলেই সমস্ত ব্যাপারটা সোজা হয়ে যাবে। মন্দ বলনি ভাই শঙ্কর, চলো তাই একবার চেষ্টা করা যাক। শঙ্কর আর অজয় আবার ছাদ থেকে নেমে কুঠুরিটার দরজার কাছে এসে দাঁড়ালো। সেকেলে যুগের বেশ ভারী আর মোটা দরজা। নিচের দিকের খানিকটা অংশ যেন ঘুম ধরা আছে বলে মনে হচ্ছে। অজয় বললে, দরজার শিকলটা নিচের দিকে লাগানো। দেখো শঙ্কর, বেশ মজবুত তালা আটকানো এতে। তালাটা সহজে ভাঙা যাবে বলে মনে হচ্ছে না। তাই তো আমি ভাবছি, আলিগড়ের শক্ত তালা ভাঙতে হলে যন্ত্রপাতি দরকার। দেশলাইটা জেলে বেশ ভালো করে তালাটা পরীক্ষা করে অজয়। তারপর বলল, একটা শক্ত পাথর জোগাড় করে আনি, দেখি যদি তালাটা কোনো রকমে ভাঙা যায়। না না, তাতে সন্দেহজনক আওয়াজ হবে। শব্দে লোকগুলো জেগে উঠতে পারে।
অবশ্য তাতেও আমাদের আপাতত ভয়ের কোনো কারণ নেই। শিকল হেঁটে সব ব্যাটাকে আটক করেছি, কিন্তু তবুও নিঃশব্দে যাতে কাজ শেষ হয় তার চেষ্টা করাই ভালো। এই বলে শঙ্কর আবার দেশলাই জেলে দরজার সেই ঘুম ধরা অংশটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ এইভাবে পরীক্ষা করার পর সে চুপ করে খানিকটা কি একটা চিন্তা করল। তারপর আবার একটা দেশলাই কাঠি জেলে সে ঘুম ধরা জায়গাটায় আগুন ধরিয়ে দিল। পরপর পরপর করে দরজার সেই জীর্ণ অংশটা পুড়তে লাগলো, আর দেখতে দেখতে মস্ত একটা বড় গর্ত হয়ে গেল। যতখানি জায়গায় ঘুম ধরা ছিল ততখানি অতি সহজেই সেই অংশটা জ্বলে আগুন ধীরে ধীরে নিভে গেল। শঙ্কর ডাকল। সুব্রত, ভিতর থেকে উত্তর এলো, এই যে আমি শঙ্করদা। দেখো তো এই ফাঁক দিয়ে তুমি বেরিয়ে আসতে পারো কিনা। সুব্রত সেই ফাঁকের ভিতর দিয়ে মাথাটা গলাতে চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। ফাঁকটা একটু বড় হলে অনায়াসে বেরিয়ে যেতে পারতাম। রোশো, বলে শঙ্কর সেই ফাঁক জায়গাটার পাশে সজোরে দড়াম করে এক লাথি বসিয়ে দিল। আরও খানিকটা অংশ ঘ্যাঁচ করে ভেঙে গেল। এইবার দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এইবার মাথা গলাতে পেরেছি। এই বলে সুব্রত একটু চেষ্টা করতেই বাইরে বেরিয়ে এলো। তারপর দু হাতে শঙ্করকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। শঙ্কর, তো শিগগিরই চলো, পালাই এই খুনে ডাকাতদের আড্ডা ছেড়ে। জানতে পারলে আমাদের আর কারোরই রক্ষা নেই। মিথ্যে ভয় পেও না ভাই সুব্রত। তোমাকে যখন উদ্ধার করতে পেরেছি তখন এটা বিশ্বাস করো, আমরা বেঁচে থাকতে তোমার গায়ে আর কেউ আঁচড় কাটতে পারবে না। এখন তবে পালাবে না আমাকে নিয়ে? কাতর স্বরে সুব্রত প্রশ্ন করল। পালাবো নিশ্চয়ই ভাই সুব্রত, তবে এখন নয়, আরও কিছু কাজ বাকি আছে আমাদের। অসহায় আরও যে কটি বন্দি ছেলে এখানে আছে তাদেরও উদ্ধার করা দরকার। অজয় বলল। তোমাকে আপাতত কোনো নিরাপদ গোপন জায়গায় রেখে আমরা এই হতভাগ্য ছেলেদের উদ্ধারের চেষ্টা করব। তুমি নিশ্চয়ই জানো যে কোথায় ওদের বন্দি করে রেখেছে। হাড়ির মধ্যে যে শিশুগুলি আছে তাদের রাখা হয়েছে ওই আসল মন্দিরের বড় ঘরখানিতে। বাকি ছেলেগুলি আশপাশের ঘরে আটক আছে। ওই শোনো, বাচ্চা ছেলেদের কান্নার শব্দ। ইস, কি ভয়ঙ্কর! শঙ্কর আর অজয় কান পেতে শুনল মন্দিরের বড় ঘরখানার দিক থেকে ভেসে আসছে দু একটি কচি ছেলের কান্না, বুক ফাটা গোঙানির শব্দ। শঙ্করের শরীরের রক্ত রাগে যেন টকবক করে ফুটতে লাগলো। বললে, ইচ্ছে করছে রাস্কেলগুলোকে জীবন্ত ধরে ডালকুত্তা দিয়ে খাওয়াই। সুব্রত বললে, বোধহয় ওদের মারধর করছে। এই অমানসিক অত্যাচারের কথা শুনে অজয়ের মাথা ঘুরে গেল। বললে, ছেলেগুলো যদি এইভাবে বন্দি অবস্থায় না থাকতো, ডাকাতগুলোকে সব শুদ্ধ আগুনে পুড়িয়ে মারতাম। শিকলেটে সবকটাকে আটক করে ফেলেছি। অগ্নিকাণ্ডের পর্বটাও বেশ সহজেই শেষ করতে পারতাম। শঙ্কর বললে, অজয়, তুমি সুব্রতকে নিয়ে একটু দূরে জঙ্গলের মধ্যে গিয়ে অপেক্ষা করো, আমি একলাই একটু চেষ্টা করে দেখি। সুব্রত বললে, না শঙ্করদা, তোমাদের একলা এইভাবে ফেলে আমি কোথাও লুকিয়ে থাকতে পারবো না। আমি আর অজয় তো দুজনেই তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। শঙ্কর মৃদু হাসি হেসে বললে, আচ্ছা বেশ, তাই থাকো। বিপদে পড়লে তিনজনে একসঙ্গেই পড়া যাবে। আমাকে কিন্তু তখন দোষ দিতে পারবে না। কখনো না। এদিকে রাত প্রায় ভোর হয়ে এলো। ঘুটঘুটে গুমোট অন্ধকার ভাবটা ক্রমে যেন পাতলা হয়ে এলো। চারিধারে ফুটে উঠল অনেকটা কাক জ্যোৎস্নার আমেজ। একে একে জেগে উঠল বুনো পাখির কলকাকলি। শেষ প্রহরের ডাক ডেকে শিয়ালের দল তাদের এ রাতের মতো কর্তব্য শেষ করল। আকাশের সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ছায়াপথ, ধ্রুবতারা প্রভৃতি গ্রহ নক্ষত্রগুলো ক্রমে কোনো অনন্ত, অসীম, অদৃশ্য লোকে একে একে মিলিয়ে যেতে লাগল। শঙ্কর বললে, রাত যে কাবার হয়ে এলো, অথচ বাকি ছেলেগুলোকে উদ্ধার করবার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা গেল না। মুশকিলের কথা হচ্ছে এই যে প্রতি ঘরেই সেই শয়তানগুলো রয়েছে। সুব্রত একা ঘরে বন্দি ছিল বলে আমরা এত সহজে উদ্ধার করতে পেরেছি। সুব্রত বললে, যে বড় ঘরটায় আছে ছোট বাচ্চাগুলি, সেই ঘরে থাকে ওই সর্দারটা, সেই কানা শয়তানটা। আর অন্যান্য ঘরে আছে ভাড্ডু, শিউরতন প্রভৃতি শয়তানের চেলা চামুন্ডারা। এই জন্যেই তো একটু চিন্তার মধ্যে পড়েছি। এদিকে প্রায় ভোর হয়ে এলো, এক্ষুনি জেগে পড়বে লক্ষ্মী ছাড়াগুলো। দিনের আলোতে বিশেষ সুবিধা করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, বিশেষত যেরকম ক্ষেপে আছে ওরা আমাদের উপর। শঙ্করের কথা শুনে অজয় বললে, এবার আমাদের ধরতে পারলে আর সহজে ছাড়বে না, জীবন্ত পুড়িয়ে মারবে।
কিংবা অষ্টমীর পাঁঠার মতো বেঁধে বলি দেবে। অজয়ের কথা শুনে সুব্রতর মুখ শুকিয়ে গেল। সে শুষ্ক গলায় কাঁপতে কাঁপতে বললে, শঙ্করদা শিগগির পালিয়ে চলে এই মৃত্যুর আস্তানা থেকে। এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না। ভয় পেও না ভাই সুব্রত, যেভাবে ওদের শিকল আটকে রেখেছি, এখন টের পেলেও চট করে ওরা বেরিয়ে আসতে পারবে না। শঙ্করের কথা শুনে অজয় বললে, এক কাজ করা যাক, এসো শঙ্কর, চলো। আপাতত আমরা সুব্রতকে নিয়ে বাড়ি ফিরে যাই, তারপর থানায় খবর দিয়ে পুলিশের দল নিয়ে এই দল শুদ্ধ ডাকাতগুলোকে গ্রেপ্তার করিয়ে দিই। এখন আর আমরা বিশেষ কিছু সুবিধা করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। ওই শোনো শঙ্কর, কিসের আওয়াজ? সুব্রত অস্থির হয়ে বলে উঠল, ওই শোনো শঙ্করদা, ওরা কি ভীষণভাবে দরজাতে ধাক্কা দিচ্ছে। লোকগুলো জেগে উঠে টের পেয়ে গেছে যে ওরা ঘরের মধ্যে আটকা পড়েছে। এক্ষুনি দরজা ভেঙে বেরিয়ে পড়বে। শঙ্কর বললে, অজয়, তুমি সুব্রতকে একটু আড়ালে ওই ইটের পাঁজাটার পাশে লুকিয়ে রেখে এসো, দেখি আমি কি করতে পারি। সুব্রতর হাত ধরে অজয় তাকে ইটের পাঁজাটার আড়ালে বসিয়ে দিয়ে ফিরে এলো। হাতে নিয়ে এলো একখানা রামদা। এই নাও শঙ্কর, সেই রামদাখানা। শয়তানগুলোর নজরে হয়তো পড়েনি। হুড়মুড় করে দরজার একটা পাট ভেঙে পড়ল। রামদাখানা হাতে নিয়ে এক লাফে শঙ্কর দরজাটার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর দাটা ভয়ঙ্করভাবে নাড়তে নাড়তে চিৎকার করে বললে, এক পাও কেউ বাইরে বের করেছো কি? এক কোপে মুন্ডুটা শরীর থেকে খসিয়ে ধুলোয় লুটিয়ে দেব। একটা লোক বাইরে বেরুতে গিয়ে শঙ্করের সেই খড়গধারী চণ্ডরূপ দেখে আবার চট করে ভিতরে ঢুকে গেল। অজয় পিছন দিক থেকে চিৎকার করে উঠল, শঙ্কর শঙ্কর! শঙ্কর পিছন দিকে তাকিয়ে দেখল সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন তারাকিশোরবাবু। তার সঙ্গে আরও দুটো পুলিশের লোক আর একটা কনস্টেবল। শঙ্কর আনন্দে উৎফুল্ল হয়ে বলল, শিগগির গ্রেপ্তার করো এই নরকের কীটগুলোকে, নররূপী পিশাচগুলোকে। দারোগাবাবু রিভলভার বাগিয়ে যেই আরও এগিয়ে আসতে গেছেন, হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে পিছনে হটে গেলেন। তার পায়ের সামনে আছড়ে পড়ল একটা প্রকাণ্ড কালো কিউটে সাপ। সাপটাকে দেখে কনস্টেবলের দল একটু ঘাবড়ে ছত্রভঙ্গ হয়ে পড়ল। সেই সুযোগে একটা দস্যু যেই পালাতে গেছে, অমনি সুব্রত তাকে দুহাতে জড়িয়ে ধরে ফেলল। তারাকিশোরবাবু হঠাৎ সেই কেউটে সাপ তার ল্যাজ ধরে তুলে নিলেন। তারপর হাসতে হাসতে বললেন, কাঠের বিড়াল কখনো ইঁদুর ধরতে পারে নাকি? দারোগাবাবু একটু আশ্চর্য হয়ে বললেন, তার মানে এই দেখুন, একটা কালো রঙের কাঠের সাপ। লোককে ভয় দেখাবার উদ্দেশ্যেই ধনুকের সাহায্যে তীরের মতো এটাকে ছুঁড়ে মারা হয়। ওই দেখুন, লোকটার হাতে ধনুকও রয়েছে। এবার শঙ্করের কাছেও ব্যাপারটা জলের মতো সোজা হয়ে গেল। এই নকল কেউটেটাকেই তারা আসল সাপ বলে ভয় করছিল। দারোগাবাবু পুলিশের দলকে আদেশ দিলেন, সমস্ত লোকগুলোর হাতে হাত কড়া লাগিয়ে গ্রেপ্তার করতো। দেখ, একটাও লোক যেন পালাতে না পারে। পুলিশের দল একে একে সমস্ত শয়তানগুলোকেই গ্রেপ্তার করল। দড়ি দিয়ে আচ্ছা করে বেঁধে ফেলল তাদের। তারাকিশোরবাবুর সঙ্গে দারোগা ছাড়া আরও যে একজন পুলিশের লোক ছিলেন, তিনি একজন গোয়েন্দা। বিন্ধ্যচল অঞ্চলে একটা সংঘবদ্ধ দস্যুর দল ধরবার জন্যে তিনি সম্প্রতি এই দেশে এসেছিলেন। আজ সেই দল ধরা পড়ল। এই দলটি শুধু ডাকাতি না করে নানা জায়গা থেকে ছোট ছোট ছেলে চুরি করে নিয়ে আসে। তাদের হাত পা বিকৃত করে চোখ অন্ধ করে বড় বড় শহরে ভিক্ষাবৃত্তি করতে পাঠায়। বিকৃত হাত পা যুক্ত শিশুদের ভিক্ষা করতে দেখলে স্বভাবতই লোকদের দয়া সঞ্চার হয়। কাজেই তাদের দিয়ে এই দলের প্রচুর আয় হয়। এই সংঘবদ্ধ দলটার ঘাঁটি আছে ভারতের নানা জায়গায়। এই বিন্ধ্যচল অঞ্চলে এদের বেশ বড় রকমের আড্ডার খবরও পুলিশ কিছুদিন হলো পেয়েছিল। আজ সুব্রতর খোঁজ করতে এসে এই গোপন ঘাঁটির সন্ধান পাওয়া গেল। তারাকিশোরবাবু প্রশ্ন করলেন, সুব্রতর খোঁজ পেলে শঙ্কর? ইটের পাঁজার আড়াল থেকে সুব্রত এক ছুটে বেরিয়ে এলো। এই যে আমি মাস্টারমশাই। পুলিশ সদল বলে ঘরের মধ্যে গিয়ে ঢুকল। সব ডাকাতগুলোকেই গ্রেপ্তার করা হয়েছে। সেই কানা সর্দার ভাড্ডু শিবরতন, যে লোকটা হাঁড়ি ভরা দুধ মাথায় নিয়ে আসছিল, কেউই আর ধরা পড়তে বাকি নেই। ঘরের এক জায়গায় কয়েকটা বড় বড় হাঁড়ি, তার মধ্যে আছে কয়েকটি দুধের শিশু। এই দৃশ্য দেখলে অতি প্রাসান হৃদয় গলে যায়। গোয়েন্দাবাবু বললেন, এই দেখুন কি রকম উপায়ে এরা শিশুদের হাত পা বিকৃত করে। এই হাঁড়ির ভিতর এদের রাত দিন বসিয়ে রাখা হয়, কাজেই হাত পাগুলি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, বেঁকে চুরে দুমড়ে যায়।
এদের দেখিয়ে বেশ ভালো উপার্জন হয় এই দুর্বৃত্তগুলোর। নানা ঘর থেকে আরও কয়েকটি ছেলেকে উদ্ধার করা হলো। শঙ্কর বললেন, ঠিক সময়ে আপনারা এসে পড়েছেন মাস্টার মশাই, না হলে এদের উদ্ধার করা আমাদের পক্ষে কঠিন হতো। শঙ্কর সংক্ষেপে তারাকিশোর বাবুর কাছে তাদের রোমাঞ্চকর অভিযানের কথা বললেন। তারাকিশোর বাবু আবেগের সঙ্গে শঙ্করকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, সাব্বাস সাব্বাস শঙ্কর, তোমার মতো ছেলে বুকে ধারণ করে যে কোনো দেশ ধন্য হয়ে যায়। তুমি সারা বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেছো শঙ্কর। গোয়েন্দাবাবু বললেন, তুমি আমাকেও হার মানিয়েছো শঙ্কর। এইভাবে বিনা অস্ত্রে বিনা লোকজনে তুমি যে দুঃসাহসিক কাজ করেছো তার জন্য আমি তোমাকে প্রাণের অভিনন্দন জানাচ্ছি। অজয়, তোমাকেও ধন্যবাদ। উপযুক্ত গুরুর যোগ্য চেলা তুমি। দারোগাবাবু বললেন, শুধু শরীরের শক্তিতেই যে সবসময় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না, বুদ্ধিরও দরকার পড়ে। আজ শঙ্কর তা প্রমাণ করে দিল। শঙ্কর বড় হলে বেশ পাকা গোয়েন্দা হতে পারবে, আর অজয় তার উপযুক্ত চেলাও হতে পারবে। এই বলে দারোগাবাবু হো হো করে হেসে উঠলেন। তারাকিশোরবাবু বললেন, আমি আন্দাজ করেছিলাম তোমরা চুপচাপ বসে থাকবার ছেলে তো নও শঙ্কর। নিশ্চয়ই তোমরা সুব্রতর খোঁজে যাবে। আমার অনুমানই শেষ পর্যন্ত ঠিক হলো দেখছি। পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করে অনেক চোরাই মাল আর টাকা কড়ি বের করলো। আর একটা কাঠের সিন্দুকও পাওয়া গেল, দামি দামি হীরা জহরতের অলংকার। শঙ্কর তারাকিশোর বাবুকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, আপনাদের এখানে আসতে এত দেরি হলো কেন? আমরা প্রতি মুহূর্তেই আপনাদের আসার পথ চেয়েছিলাম। অজয় বললে, আপনারা আরও কিছু আগে দলবল নিয়ে এসে পড়লে আমাদের আর এত বিপদে পড়তে হতো না। বাপরে, যা ভাড়া কেটেছে আমাদের! শঙ্করের বুদ্ধি আর সাহসের জোরেই এই দুর্দান্ত শয়তানগুলোর হাত থেকে আমরা বেঁচে গেছি। লোকগুলো মানুষ নয় তো পিশাচ, মানুষ বেশি কেউটে। তারাকিশোর বাবু হেসে উত্তর দিলেন, আসলে আমি অনুমানে বুঝেছিলাম তোমরা সুব্রতর খোঁজে বেরিয়ে পড়বে, কিন্তু এভাবে যে তোমরা কাজ উদ্ধার করবে তা আমি অনুমান করতে পারিনি। আমাদের এই অঞ্চলে আসতে একটু দেরি হয়ে গেল। শঙ্কর প্রশ্ন করল, কেন স্যার, আপনি কাল রাত্রেই তো থানায় গিয়েছিলেন পুলিশের সাহায্য নিতে, তবে কি আপনারা কাল রাতে বেরোতে পারেননি? হ্যাঁ, রাত্রেই বেরিয়ে পড়েছিলাম পুলিশের দল নিয়ে। সঙ্গে গোয়েন্দা বাবুটিকেও নিয়ে আমাদের খুব সুবিধা হয়ে গেল। তিনিও এসেছেন এই দলটিকে ধরবার জন্যে। তবে এত দেরি হলো কেন আপনাদের? সুব্রত প্রশ্ন করল। একটু হেসে তারাকিশোর বাবু উত্তর দিলেন, আমরা ভুল জায়গায় গিয়ে পড়েছিলাম। ভুল জায়গায়? হ্যাঁ, আমরা একটু বোকাই বনে গিয়েছিলাম। শোনো, সংক্ষেপে সেই কথাই বলছি। এই বলে তারাকিশোর বাবু শুরু করলেন, আসলে তোমাদের বাড়িতে রেখে আমি সোজা এসে হাজির হলাম থানায়। দারোগাবাবু সেই সময় থানাতে বসেই কি একটা জরুরি কাজ করছিলেন। নতুন দারোগাবাবুটিও তার পাশেই একটা আরাম কেদারায় বসে ঝিমুচ্ছিলেন। দারোগাবাবু তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমার মুখে সুব্রতর কথা শুনে গোয়েন্দাবাবুটি আমাকে আশ্বাস দিয়ে বললেন তিনি এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করবেন। তার কাছেই জানলাম এ অঞ্চলে দস্যুদের একটা গুপ্ত আড্ডা আছে। তিনি সেই আড্ডার খোঁজ করতেই এদেশে এসেছেন, কিন্তু আড্ডাটা যে কোথায় তার কোনো হদিশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সেই রাত্রেই পরামর্শ করে বেরিয়ে পড়লাম, কিন্তু কেউই তখনও পর্যন্ত এই গুপ্ত আড্ডার সন্ধান জানি না। আমাদের মধ্যে রাম বিশুন নামে একটি কনস্টেবল ছিল। সে বললেন, হুজুর, আমার মনে হয় ওই জঙ্গলের পূব দিকে গেলে আমরা এই শয়তানদের আড্ডার খবর নিতে পারি, বুঝলেন? আর সম্প্রতি কয়েকজন বেদিয়া গোছের লোক ওই অঞ্চলে এসে তাঁবু গেড়ে আছে। তার কথায় সায় দিল রঘুনন্দন, সেও এক কনস্টেবল। সে বললেন, হ্যাঁ হুজুর, বেদিয়ারা দিনের বেলায় শহরে চুরি কাঁচি বিক্রি করে, বানরের খেলা দেখে, আর সুযোগ সুবিধা পেলেই চুরি জুয়াচুরি করে। তাদের আমিও সন্দেহ করি। দারোগাবাবু তাদের কথায় সায় দিলেন। গোয়েন্দাবাবু বললেন, তাহলে চলুন খুব সাবধানে, খুব হুঁশিয়ার হয়ে সেই বেদিয়ার আড্ডার সন্ধান করি, একেবারে ওদের গ্রেপ্তার করে নিয়ে আসবো। আমারও বিশ্বাস হলো এই বেদিয়ার দলই সুব্রতকে পাকড়াও করে নিয়ে গেছে। হয়তো সেই রাতের মধ্যেই তাদের সেই গোপন ঘাঁটি থেকে তাকে উদ্ধার করে আনতে পারবো পুলিশের সাহায্যে। গভীর অন্ধকার রাত, একজন কনস্টেবল আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। পথ বলতে বিশেষ কিছুই নেই, তবে
নদীর তীর দিয়ে আমরা বালুর চড়ায় চড়ায় হেঁটে চললাম অতি সাবধানে। এইভাবে 1 ঘন্টা প্রায় কাবার হয়ে গেল, কিন্তু কই সে গোপন আড্ডা। জঙ্গল ক্রমেই বেড়ে উঠেছে, কিন্তু বেদিয়াদের আস্তানার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। দারোগাবাবু বললেন, সাধারণত কোথাও বেদিয়ার দল এলে আমরা আইনত তাদের উপর নজর রাখি, কিন্তু কনস্টেবলদের মুখে আজই আমি এই বেদিয়ার দলের কথা প্রথমবার শুনলাম, বুঝলেন? দারোগাবাবুর কথা শুনে রামবিশুন বললেন, না হুজুর, আমি নিজের চোখে বেদিয়াদের দেখিনি, রঘুনন্দন কনস্টেবল নিজের চোখে দেখেছে। রঘুনন্দন কনস্টেবল উত্তর দিল, না না হুজুর, আমি নিজের চোখে তাদের দেখিনি। জগবিহারী আমাকে এই খবর দিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন। আরে ছি, আমি এ কথা বলিনি হুজুর। জগবিহারী আর যাই করুক কখনো মিথ্যা কথা বলে না। আমি কোনো বেদিয়াকে এ অঞ্চলে দেখিনি। শেষ পর্যন্ত দেখা গেল কনস্টেবলদের মধ্যে কেউই বেদিয়াদের দেখে। গোয়েন্দাবাবু বললেন, বেদিয়াদের কেউ দেখুক না দেখুক, এখানে যে বদমাইশদের একটা গুপ্ত ঘাঁটি আছে সে বিষয়ে আর ভুল নেই। তারা বেদিয়াই হোক, বেদুইনি হোক বা পশ্চিমা গুন্ডাই হোক, আমাদের কাছে একই কথা, তাদের আড্ডা আমাদের বের করতেই হবে। এইরকম আলোচনা করতে করতেই আমরা পথ চলতে লাগলাম। জঙ্গল ক্রমেই নিবিড় হয়ে উঠেছে, চারিদিকে একটা থমথমে ভাব। হঠাৎ গোয়েন্দাবাবু ফিসফিস করে বললেন, ওই দেখুন, ঝোপের আড়ালে একটি লোক বসে আছে চুপচাপ। হ্যাঁ, সত্যিই তো, একটা লোক, ঝোড়ো কাকের মতো চেহারা বলে মনে হচ্ছে। দারোগাবাবুর গলার স্বর অসম্ভব রকম নামিয়ে দিয়ে বললেন, আর লোকটার মতলব ভালো মনে হচ্ছে না। অন্ধকারে এই নিবিড় জঙ্গলের ধারে এইভাবে বসে থাকাটা একেবারেই অর্থহীন নয়। আসুন, ওকে আমরা গ্রেপ্তার করি। আমি বললাম, এখন নয়, ওই দেখুন লোকটা আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়িয়েছে, ওই পালাচ্ছে বোধ হয়। রামবিশুন বললেন, বলো তাকে। গোয়েন্দাবাবু বললেন, না, এখন পাগড়ালে সব উদ্দেশ্য পণ্ড হবে। ওকে আমাদের গোপনে অনুসরণ করতে হবে। ওদের গোপন আস্তানায় গিয়ে একেবারে সবাই মিলে হানা দেব, সব কটাকে গ্রেপ্তার করে আনবো। সবাই মিলে আমরা লোকটার পিছন নিলাম। লোকটা কখনো হাঁটছে, কখনো দৌড়াচ্ছে, আমরাও ঠিক তেমনি ভাবে তাকে অনুসরণ করছি। জঙ্গল ছেড়ে লোকটা একবার নদীর মধ্যে নেমে পড়ে, কখনো গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কখনো ছোট ছোট পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। তাকে অনুসরণ করতে আমি তো কোন ছাড়, সমস্ত পুলিশ বাহিনী দস্তুর মতো হাঁপিয়ে উঠল। এইভাবে সারা রাত কাটল। লোকটা তবুও চলার বিরাম নেই, সে যেন কিছুতেই শান্ত হয় না, ক্লান্ত হয় না। অথচ আমাদের অবস্থা কাহিনী, তাকে ছাড়াও যায় না, ধরাও যায় না, বললে তার আড্ডার কোনো খবর পাওয়া যাবে না। কাজেই তাকে পিছন থেকে গোপনে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ভোর হয়ে এলো, আকাশে ফুটে উঠল দিনের আলো। দারোগাবাবু বললেন, উফ, আর এভাবে হয়রান হওয়া যায় না। এইবার লোকটাকে পাকড়াও করে ফেলি, তারপর দ্রুত চোটে ওর কাছ থেকে ওর আড্ডাখানার সন্ধান আমি বার করব। এছাড়া আর উপায় কি? গোয়েন্দাবাবু এইবার দারোগাবাবুর কথায় সায় দিলেন। দারোগাবাবু এবার কনস্টেবলদের হুকুম দিলেন লোকটাকে পাকড়াও করতে। লোকটার চেহারা কি অদ্ভুত, সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, একেবারে যেন ভুতুড়ের চেহারা। দারোগাবাবু তো তাকে পাকড়াও করতে হুকুম দিলেন, কিন্তু পাকড়াও করা কি আর সহজ ব্যাপার? পুলিশের দল যেই তার দিকে ধাওয়া করে গেছে, সে অমনি টাট্টু ঘোড়ার মতো পনপন করে ছুট দিল এবড়ো খেবড়ো মাঠ পথ পেরিয়ে। তাকে ধরতে 2-4 কনস্টেবল একেবারে পপাত ধরণী দল। শেষে একটা গাছের উপর থেকে অনেক কষ্টে তাকে ধরা হলো। লোকটাকে গ্রেপ্তার করে দিনের আলোতে তার মুখ ভালো করে দেখে কনস্টেবল রামবিশুন বললেন, আরে এই যে ভিলুয়া পাগলা। কনস্টেবল রঘুনন্দন বললেন, আরে এরে তো আমিও চিনি, এ হচ্ছে নীলুরাম গোয়ালার ছেলে ভিলুরাম, একেবারে মাথা খারাপ লোকটার। জগবিহারী বললেন, আমিও চিনি ভিলুরামকে, মাথা বিলকুল খারাপ। সারা রাত পাগল ভিলুরাম আমাদের এইভাবে ঘোর দৌড় করে ছেড়েছে। সত্যি যেন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু পাগল যে সে পাগলই, তার কাছ থেকে স্বাভাবিক কোনো জিনিসের আশা করাটাই অন্যায়। কিন্তু সে যে আমাদের সবাইকে পাগল করে ছেড়েছে, এর জন্যে লোকটার উপর আমার রাগ কম হয়নি। দারোগাবাবু ভিলুরামের কান ধরে 2 থাপ্পড় লাগিয়ে তাকে ছেড়ে দিলেন।
লোকটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বনের পথে অদৃশ্য হয়ে গেল। তারপর বহু কষ্টে এই জীর্ণ মন্দিরের খবর নিয়ে এখানে এসে হাজির হয়েছি, আর ঠিক সেই সময় তোমাদের দেখা পেয়েছি। অজয়, একবারে ফিরে তাকা ওই জীর্ণ মন্দিরটার দিকে। সেই ভোরের আলোতেও ওর ইট বের করা দেওয়ালগুলি যেন পিশাচের মতো দাঁত বের করে হাসছে। ওর নাম দেওয়া যাক পিশাচপুরী। ঠিক বলেছো ভাই শঙ্কর, বাড়িখানা যে বাস্তবিক ওই পিশাচপুরী, সে বিষয়ে আর কিছুমাত্র সন্দেহ নেই। লোকগুলো সত্যিই যেন এক একটি মূর্তিমান পিশাচ, চেহারাগুলোও পৌষাচিক, আর মনোবৃত্তিও ঠিক পিশাচের মতো। মস্ত বড় একটা অভিযান আমাদের শেষ হলো আজ। যা বলো ভাই শঙ্কর, মস্ত বড় একটা দুঃসাহসিক অভিযান এবং একটা সার্থক অভিযান এটাকে বলা যায়। এই প্রথম অভিযানেই যখন আমরা ইস্তিমাত করেছি, তখন আমাদের আগামী অভিযানগুলো কি আমরা সার্থক করে তুলতে পারবো, এই বিষয়ে একটা ভরসা হচ্ছে। অজয়ের কথা শুনে শঙ্কর বললে, এটা আমাদের হাতে খড়ি অভিযান, কি বলো ভাই অজয়? হাসতে হাসতে অজয় উত্তর দিল, আমাদের হাতে খড়ি অভিযানের ফলে পিশাচগুলোর হাতে হাত খড়ি পড়েছে। বাপরে বাপ, সুব্রতকে উদ্ধার করতে আমাদের কম হিমশিম খেতে হয়নি। লোকগুলো আমাদের নাস্তানাবুদ করে ছেড়েছে, কিন্তু শেষ রক্ষা করতে পারে। শঙ্কর উত্তর দিল, মানুষের বুদ্ধির কাছে কি আর পিশাচের বুদ্ধি খাটে? ওই পিশাচগুলোও কিন্তু প্রথমটায় বুদ্ধির চোট দেখিয়ে আমাদের ভেবাচাকা খাইয়ে দিয়েছিল। আচ্ছা জবাই করেছিল আমাদের। কেউটের ছোবলের কথা ভুলে যাচ্ছ শঙ্কর? কীটো সাপের ভয় দেখিয়ে আমাদের ওরা দস্তুর মতো বোকা বানিয়ে দিয়েছিল। সত্যি বলেছো ভাই অজয়, লোকগুলোকে একেবারে বোকা বলা যায় না। বন্দিটা করেছে বড় মাথা খাটিয়ে। ওই দেখো, কাঠের সাপটাকে দারোগাবাবু হাতে করে নিয়ে যাচ্ছেন। বাস্তবিক ওটাকেই দূর থেকে দেখলে আসল সাপ বলেই মনে হয়। কণাটা দেখলে মনে হয় যেন সর্বদা ছোবল মারবার জন্য প্রস্তুত। হয়তো ক্রমে ক্রমে আমাদের এই প্রথম অভিযানের অনেক খুঁটিনাটি কথাই ভুলে যাব, কিন্তু এই যে কিউটের ছোবলের কথা ভাই চিরদিন মনে থাকবে। ঠিক বলেছ অজয়, এরকম একটা অভিনব মৌলিক আবিষ্কারের কথা ভুলে যাওয়াটা অন্যায়। তো কেমন লাগলো আমাদের আজকের নিবেদন, তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন সমস্ত গল্পের আপডেটস সবার আগে পেতে। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি দুর্ধর্ষ গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।